বলেই জিয়ানার কোমরে একটা টোকা দিল। না না, লাগবে না, বিন্দাস আছি এমনিতেই। কারো ক্রেজি ফ্রেজি হওয়ার দরকার নেই। আসি। বলেই মুনের হাত ধরে টেনে বের করে আনলো। বাহিরে এসে দুজনে অট্টহাসিতে ফেটে পড়ল। অদ্ভুত নমুনা মাইরি, তুই নরকখাদক কোথায় পেলি? এদেশে একটা অকল্পনীয়। সেকেন্ড ইয়ারে কিসের রিপোর্ট? সত্যি সত্যি বলতো। মুন ফুটপাতে বসে জিজ্ঞাসা করলো। পুরোটাই কৌতূহল থেকে রে। আর্টিকেল লিখতে একটা গল্প বানিয়েছিলাম, ওটাই কেমন কাজে দেয় সেটা দেখতে এখানে আসা। চল স্টারে খাবো আজ। অন্ধকার বন্ধ ঘরের তালা খুলে প্রবেশ করলো নিবিড় আর মামুন ইসলাম। দিনের বেলাতেও আলো চলাচলে কোনো রাস্তা নেই বিধায় ঘুটঘুটে অন্ধকার কক্ষময়। শিকলের ঝনঝন আওয়াজে বোঝা গেল প্রাণের স্পন্দন। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেয়ালে জং ধরা সুইচ বোর্ড খুঁজে নির্দিষ্ট সুইচ অন করা কৃত্রিম আলোয় অন্ধকার দূর হলো। কিন্তু নিকষ কালো অন্ধকারের পর তীব্র আলোতে চোখের ক্ষমতা সহনীয় মাত্রায় আসতে কয়েক পল লেগে গেল। আলোতে দৃশ্যমান হলো জীর্ণশীর্ণ কঙ্কালসার এক যুবক ময়লা ফ্লোরে শুয়ে আছে। মামুন ইসলামের কাছে গিয়ে নাকে রুমাল চেপে বলল, গাদ্দারি করার কুফল কেমন লাগছে নীলা? বেইমানিটা না করলে আস্ত খেলা আকাশের নিচে ওর মতো জীবন পেতিস। নিবিড়ের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, স্কাউন্ডেল, ফাক ইউ, বাস্টার্ড। বন্দি ভাঙা কণ্ঠে জবাব দেয়, আমার যে কি অসীম ধৈর্য নিবিড় জানিস? বেইমানি করবি জেনেও তোদের ওপর মায়া করি। কি করব বল? আমি আবার কথা দিয়ে কথা রাখি। নীলুফাকে ভালোবাসি বলে তার সন্তানকে এখনো বাঁচিয়ে রেখেছি। আবার আরেক শহরের বাচ্চাকেও বড় করছি। সে আবার খুব পালতু আমায়। কোনো অর্ডার হেলাফেলা করে না, শুধু মাল পেলেই খুশি। নিবিড়ের দিকে তাকিয়ে খ্যাক করে হেসে উঠল মামুন ইসলাম। নিবিড়ের চোয়াল আর হাতের হাড় শক্ত হয়ে উঠে, মনে হচ্ছে সবগুলো হাড় ভেঙে বের হয়ে যাবে। দাঁতে দাঁতে কামড় দিয়ে সহ্য করে নিচ্ছে সে। একবার শুধু টার্গেটে পৌঁছাক, জ্যান্ত টুকরো টুকরো করবে জানোয়ারটাকে আর নিজের জন্মদাত্রীকে। পরক্ষণে আশরাফ মামুন ইসলামকে ডেকে বলল, স্যার, জিয়ারুল হক নামের একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি ওয়েটিং রুমে বসিয়ে রাখবো নাকি চলে যেতে বলবো? নামটা শুনে ফট করে উঠে দাঁড়ালো মামুন ইসলাম। নিবিড়কে ইশারায় বের হতে বলে উনি আগে আগে চলে গেলেন। নিবিড় আঙ্গুল দিয়ে কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বের হয়ে গেল। আর নীল নামের বন্দি মুচকি হেসে দেয়ালে হেলান দিল। মামুন ইসলাম নতমস্তকে দুই হাত উড়িয়ে জিয়াউল হককে জড়িয়ে ধরলেন। চোখের কোণায় পানি জমা হলো। পকেট থেকে রুমাল বের করে মুছে বললেন, এতদিন পর মনে হচ্ছে আমাদের কথা। এখন কিভাবে এলেন? ভুলে নয় তো? সেসব থাক, নীলুর খোঁজ পেয়েছেন কি? আমরা আপনার এলাকায় শিফট হয়েছি কয়েক বছরের জন্য। আমার স্ত্রীর এখানের এক কলেজের পোস্টিং হয়েছে। আর না পাইনি কোনো খোঁজ। না নীলুফা, না সাগর, আর না রূপক মণ্ডল, কাউকেই আমি পাইনি। আমার আর কত দূর দৌড় বলুন? আপনারাই কিছু পেলেন না। একবার যে পাইনি তা না, সেটা তো আপনি জানেনই। সমুদ্র পাহাড়পুর হাসপাতালে গিয়ে যখন জানতে পারলাম নীলুর বাচ্চা হয়েছে, কিন্তু সে বাচ্চাটা সহ নীলু উধাও। কোথাও না কোথাও খুঁজেছি বলুন। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বললেন, আম্মা প্রতিদিন কান্নাকাটি করে ওদের জন্য। সবাই চলে গেছে সেটা চোখের সামনে দেখে বিশ্বাস করে নিয়েছে। কিন্তু নীলু কোথায় আছে? একদিন আসবে এই আশায় বেঁচে আছেন উনি। মামুন সাহেব, একটা ইনফরমেশনের জন্য এসেছিলাম। না বলুন না ভাই, এত অনুমতির কি আছে? আপনার বাবা আপনাদের সকল সম্পত্তি নীলুফার নামে উইল করে গেছেন। না মানে, আপনারা দুই ভাই থাকতে মেয়ের নামে কেন? এই কারণেও কি নীলুফা নিখোঁজ হতে পারে না? আসলে যৌবনে আমি আর ভাই কিছু ভুল করেছিলাম। সেই রাগ থেকেই আব্বা সব নীলুফার নামে লিখে দেন। ও অনেক সহজ সরল ছিল তো। ছিল বলছেন কেন? এখনো তো থাকতে পারে। হকচকিয়ে গেল মামুন ইসলাম। তারপর নজর লুকিয়ে বলল, অবশ্যই আছে। আমিও বিশ্বাস করি আমার বোন একদিন বের হয়ে আসবে। অদূরে নিবিড় দাঁড়িয়ে দেখে গেল মামুন ইসলামের নিখুঁত নাটক। সন্ধ্যার কিছুটা আগে দিনের আলো যায় যায় করছে। আর তিমির আসবে কিনা দ্বিধায় আশেপাশে ঘোরাঘুরি করছে। এমন সময় হনহনিয়ে জিয়ানা ঘরে ঢুকলো।
জুতো জোড়া ছুঁড়ে ব্যাগ সোফায় রেখে আব্বু আব্বু বলে ডাকা শুরু করলো। কলেজ থেকে এসে রেস্ট নিচ্ছিলেন আঞ্জুমান। হঠাৎ এমন চিল্লানোর জন্য ধরফড়িয়ে উঠে এলেন, কিন্তু এসে মেজাজ তুঙ্গে উঠে গেল যখন দেখলেন জিয়ানার এক জুতো ড্রয়িং রুমে, আরেক জুতো সদর দরজায়, ব্যাগ সোফায় উল্টে পড়া। উনি তেড়ে গেলেন জিয়ানার দিকে। সেও কম যায় না, ব্রেক করে আঞ্জুমানের পেছনে গিয়ে নিজের হাত দিয়ে ওনার হাত আটকে জড়িয়ে ধরল। আঞ্জুমানের নড়াচড়া বন্ধ হলো, মুখ চলছে। ছাড়ো জিউ, আজ তোর পিঠের ছাল ছাড়িয়ে দেব। জঙ্গলি কোথাকার, এমন এলোমেলো কেউ থাকে? একটু তো ডিসেন্ট হওয়া উচিত এখন। ছাড় বলছি। আব্বু কোথায় আম্মু? জরুরি দরকার। মারপিট পরে করো, আপাতত খবরটা দিই, না হলে আমার তালগোল পাকিয়ে যাবে। আছে আশেপাশে হয়তো কোথাও। ছাড় আগে। জিয়ানা এক পা পেছনে রেখে হাত ছেড়ে দিয়ে দৌড় দিল রুমের দিকে। আঞ্জুমান হাতের কাছে পেলে সত্যি সত্যি পিঠে ঢোল বাজাবে। জেনির রুম কাছে হয় সেটাতেই ঢুকে গেল। বিছানায় চার হাত পা চারিদিকে করে চিত হয়ে শুয়ে প্রশ্ন করলো, আপি, প্রেমে পড়লে কেমন লাগে? কেন, তুই প্রেমে পড়েছিস? বুঝি না তো। আচ্ছা, ভাইয়া তোকে জড়িয়ে ধরেছে? না, আমি ধরেছি। সজীব একটু ভীতু, ওর বার্থডেতে জড়িয়ে ধরেছিলাম। কেমন লাগে? আমাকে রাফিন স্যার জড়িয়ে ধরতে চেয়েছে। জড়িয়ে ধরার কথা শুনে তোর কি পেটে কখনো প্রজাপতি ওড়াউড়ি করেছে, কিংবা মেরুদণ্ডে শীতল শিহরণ বয়ে গেছে? পেটে বড় গ্যাস হয়ে ফুসফুস শব্দ হতে পারে, প্রজাপতি কি পেটে ওড়া জিনিস? আর মেরুদণ্ড যদি সুস্থ স্বাভাবিক থাকে, শীতল শিহরণ কেন বয়ে যাবে? পিঠে একটা কিল দিয়ে জেনি বলে, তুই প্রেমে পড়িসনি গাধি। প্রেম এত সাধারণ জিনিস না, টোটাল স্বর্গীয় একটা অনুভূতি। প্র্যাকটিক্যাল লেডি, এসব গল্প সিনেমায় হয়, বাস্তবে না। ওকে, হয়, যেদিন সত্যি সত্যি প্রেমে পড়বি সেদিন হবে। কিন্তু রাফিন স্যারকে আমার ভালো লাগে। আবুর অনুমতি নিয়ে আগাবো কিনা ভাবছি, তুমি কি বলো? ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না জিও। ভালো লাগা আজ আছে কাল নেই, ভেবে চিনতে আঁকা। এমনিতে উনি ডিসেন্ট আর জেনুইনলি জেন্টালম্যান, একদম তোর উল্টো। আমি ভাইয়াকে আজকাল খুব মিস করি। কাল ইনস্টাতে ভাবি দুজনের হাতের ফটো দিয়েছে, দেখেছো? ওরা বিয়ে করছে না কেন? একদম ভাবি বলবি না ওই ছাপড়িকে, ওর কুমন্ত্রণায় ভাইয়া নষ্ট হচ্ছে। ভাইয়া কি নাদান, দুধের শিশু নাকি? একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার চেয়ে বয়সের ছোট মেয়ের কুমন্ত্রণায় নষ্ট শুধু এই উপমহাদেশেই কেন হয় বলো তো? তা নয় তো কি, ভাইয়ার সিজিপি থেকে শুরু করে এভরিথিং চমৎকার হওয়ার পর গার্লফ্রেন্ডের বাপের অফিসে চাকরি করাটাকে আমি মেনেই নিতে পারি না। রুমের বাইরে তখন জিয়াউল হকের কথা শুনে জিয়ানা দফা রফা করে উঠে এক প্রকার দৌড়ে সেদিকে গেল। জিয়াউলের হাত ধরে টেনে বেডরুমে এনে আবার ছুটল ড্রয়িং রুমের সোফায় রাখা ব্যাগ আনতে। আঞ্জুমান রান্নাঘর থেকে সাবধান করলেন আস্তে ছুটতে। ধীরে সুস্থে বলে, কোনো ব্যাপার জিয়ানার নেই। জিয়াউলকে ডায়েরি বের করে আর ফোনের রেকর্ড থেকে সাউন্ড ক্লিপ অন করে বলে, আবু চেয়ারম্যান মামুন কোনো সাধারণ মানুষ না। উনি তিনজন ক্যানিবালের পালক। এই যে ওদের ঘাড়ে এই ট্যাটুটা, যেটা আফ্রিকান নরখাদক গোষ্ঠী তাদের শরীরে বহন করে। যদিও এদেরটা কালার করা, কিন্তু এই চিহ্ন সাধারণ না। আমি ট্যাটু অ্যানালাইসিস লুনা পার্সের কাছে গিয়ে একটু যাচাই করে এসেছিলাম। যদিও উনি ডিরেক্টলি বলেননি কিছুই, তবে এটা শোনো। অডিও রেকর্ড শুনে আর নকশাটা দেখে জিয়াউল দাঁড়িয়ে গেলেন থতমত খেয়ে। উনি জিয়ানাকে আগলিয়ে নিল, তারপর বললেন, আম্মু চুপ চুপ, এই বিষয়ে আর কোনো কথা না। যা করার আমি করব, ওকে? তুমি এইগুলো কিছুই জানো না, ঠিক আছে? রজার দ্যাটস অল। বাট ক্যাপ্টেন, আমার আর একটা কথা বলার ছিল। জিয়াউল শুনল বলে মনে হয় না, তবু হুঁ বললেন শুধু। বলি, কেউ যদি সুসম্পর্ক করতে তোমার দিকে দু পা এগিয়ে আসে, তোমারও কি দু পা আগানো উচিত না? ভ্রু কুচকে জিয়াউল হক উত্তর দিলেন, সম্পর্কে যদি হালাল দলিল থাকে তবে তুমি 2 পা না 4 পা এগিয়ে যাবে, আর যদি দলিল না থাকে তবে 8 পা পিছিয়ে যাবে। জিয়ানা নিভে গেল যেন। মন আর মস্তিষ্কের দোটানায় ঝুলমান হয়ে নিজের কি করা উচিত বুঝে উঠতে পারছিল না। রুম থেকে বের হয়ে সিদ্ধান্ত নিল নিজেকে সময় দিবে। মৌসুমী মোয়ের আজ প্রায় 1 মাস হয় বিয়ে হয়েছে। তারই ভাইয়ের বন্ধু সমতুল্য একজনের সাথে। সমুদ্রদের পারিবারিক ব্যবসা, একমাত্র ছেলে হয় বিন্দাস লাইফ। মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নিলে নেয়, না নিলে নাই টাইপ। আর বাকি সময় টোটো কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, তবে পার্ট টাইম নিবিড়ের বন্ধু কম, ক্রাইম পার্টনার বেশি।
সমুদ্র নিজেই বদিকে বিয়ের প্রস্তাব দেয়, তারপর পারিবারিকভাবে বিয়ে হয়। সবই ভালো চলছিল, কিন্তু ইদানিং সমুদ্রের ব্যবহার ভালো লাগে না মৌসুমীর কাছে। এই যেমন রাতে শুধু অন্তর্বাস পড়ে থাকতে বলবে, সমুদ্র যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ শরীরে কিছু রাখা যাবে না, আবার স্বাস্থ্য নিয়ে কটু কথা বলবে। পরশু এক গাদা রং ফর্সাকারী ক্রিম এনে দিয়েছে। মৌসুমী শ্যামা না, তবে ফর্সাও না। আজ এক সপ্তাহ থেকে এসব নানা উদ্ভট আচরণে মৌসুমী বিরক্ত। তাকে তো নিজেই পছন্দ করে বিয়ে করেছে। রাতে খেয়ে মৌসুমী অপেক্ষা করছে সমুদ্রের জন্য। ও হ্যাঁ, ইদানিং শরীর থেকে বাজে গন্ধও আসে। ড্রিঙ্ক করে নিশ্চয়ই। মৌসুমীর বাবা নেই, মা প্রাইমারি শিক্ষিকা, আর ভাই তো বখাটে। স্বামী সংসার ছাড়া তারা শক্ত জায়গাও নেই। দরজায় নখ হলো, মৌসুমী খুলে দিয়ে সাইড হয়ে দাঁড়ায়। আজ মনে হচ্ছে গন্ধ তীব্র বের হচ্ছে। জড়তা ভেঙে জিজ্ঞাসা করে, আপনি ড্রিঙ্ক করেন? আর কোনো প্রশ্ন না, ঝটপট কাপড় খুলে ফেল। আর এইসব খালাম্মাদের মতো কি শাড়ি পরো? হ্যাঁ, যত সব বোরিং মহিলা মানুষ, শরীরটাও বোরিং। নো কার্ভ লাইন, নো হটনেস। এমন কথায় মৌসুমীর বুক ফেটে কান্না বের হতে চাইল, তবুও সেটাকে দমিয়ে এগিয়ে গিয়ে বলে, গোসল করে নেন, হ্যাংওভার কাটবে। আর মা শাড়ি পরে থাকতে বলেছে। ওকে নাও, টেক ইউর ক্লথ অ্যান্ড লাই ডাউন। ফুপিয়ে কেঁদে দিল মৌসুমী। এ কার পাল্লায় পড়ল সে? সমুদ্র অপেক্ষা করলো না, নিজেই এগিয়ে এসে খাবলে শাড়ি খুলতে শুরু করে। নখের আঁচড়ে কয়েক জায়গায় ছিলে গেল। না কোনো ভালোবাসার পরশ, না এটাকে আদর বলে। স্রেফ শারীরিক চাহিদা ছাড়া আর কিছু খুঁজে পেল না নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো। অন্যবারের চেয়ে আজকে সবকিছু ছাপিয়ে গেছে হিংস্রতায়। ব্যথায় কুকিয়ে উঠল যখন সেই অবস্থায় সপাটে গালের পর কয়েকবার থাপড় দিল সমুদ্র। সারা রাত শরীর আর মনের ব্যথায় দুই চোখের পাতা একে অপরের সংস্পর্শে আসেনি। বারান্দায় বসেছিল কাঠ হয়ে, আর সমুদ্র মরার মতো সারা বিছানায় হাত পা মেলে গভীর নিদ্রায়। এসব কাকে বলবে? কাউকে কি বলা যায় স্বামীর হিংস্রতার কথা? নেশার ঘরে এমন করেছে, নিশ্চয়ই নেশা ছাড়া এমন করবে না। সব ঠিক হয়ে যাবে ভেবে উঠে দাঁড়ালো। এটাই একমাত্র বাঙালি নারীর বেঁচে থাকার চাবিকাঠি। একদিন সব ঠিক হয়ে যাবে। আজ সকাল সকাল জিয়ানার ক্লাস, জেনিও বের হয়েছে তার সাথে। সকালে আজ জগিংয়ে যেতে পারেনি, পারবে কিভাবে? রাফিনের অনুরোধে অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলেছে। কথায় আছে অনুরোধে ঢেকিও গিলতে হয়। জিয়ানা না হয় একটু কথা বলেছে, বেশিরভাগ আলাপ হয়েছে পড়াশোনা নিয়ে। রাফিন রসালো আলাপে ঢোকার আগে জিয়ানা ব্রেক করে অন্যদিকে চলে গেছে। জেনিকে পেছনে নিয়ে দুই বোন যখন ক্যাম্পাসে ঢুকলো তখন বেশ গন্ডগোল। এই সকালবেলা ক্যাম্পাস ফাঁকা থাকে, তবে আজ বেশ গরম। জিয়ানা একজনকে ডেকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। সে মুখ কুচকে অন্যদিকে চলে গেল। ভাবখানা এমন, সে বিরোধী দলের কেউ। আর একটু এগিয়ে গিয়ে জেনি নেমে তার ডিপার্টমেন্টে চলে গেল। তার অবশ্য ক্লাস নেই। সজীব রাগ করে আছে 2 দিন থেকে। এই জন্যে রাগ ভাঙানোর জন্য এসেছে। জানে ক্লাবেই আছে কোথাও পড়ে। জিয়ানা যখন ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল তখন দেখে বদি আর মুক্কু তাকে ইশারা করছে সেদিকে যেতে। দুজনের চেহারায় ডিসপ্লের বেশ পরিবর্তন হয়েছে। একজন চোপায় আলু গজিয়েছে, আরেকজনের ঠোঁট ফেটে লাল হয়ে আছে। পালের গোদাটার কি অবস্থা জানার জন্য বলে, কাবলিওয়ালা কই? শ্বশুর বাড়ি। মুক্কু বলল, আরে বাস, আমি জানতাম তাহার অফিসিয়াল বউ আছে, এখন দেখি শ্বশুরবাড়িও আছে। সব রাজনীতিবিদদের একটাই শ্বশুর বাড়ি, সেটা হলো জেলখানা। বলেই মুক্কু আর বদি হাই ফাইভ করলো, কিন্তু বদির হাতেও মনে হয় ব্যথা। হালকা কুকিয়ে উঠে মুক্কুকে লাথি দিল একটা। আপনারা গেলেন না ভাইয়ের শ্বশুরবাড়ি? আমাদের যেন না যাওয়া লাগে তাই ভাই নিজেই গেছে, সমস্যা নেই। ভিআইপি ট্রিট দিয়ে বাপ বাপ বলে আজ বিকেলেই ছেড়ে দিবে। বলেই আবার হাসা শুরু করে দুইজন। তারপর মুক্কু ভেতর থেকে একটা সাইকেল এনে জিয়ানার কাছে দিল। জিয়ানারটা নিজের কাছে নিল। নতুন সাইকেলটা জিয়ানার আগের মডেলের, আর কালার সব আগেরটার মতো। জিয়ানা চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলো এদের মতলব। তাকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে বদি বলল, এটা তোমাকে দোকান থেকে দিয়েছে? সেদিন একটা রিসিট কাটা হলো না, সেটার জন্য তুমি লটারি জিতেছো। আর এই পুরাতনটাকে ভেঙে গুড়া গুড়া করার নির্দেশ এসেছে উপর মহল থেকে। এখন এখান থেকে ফোড়ো ফোড়ো। ইয়ার কি পেয়েছেন? মানি রিসিট দিয়ে লটারি পায় মানুষ? আর এটা আজ 12 দিনেই পুরাতন হলো কি করে? ইয়ার কি মস্করা জানি না রে বোন, তবে নির্দেশ তোমার সাইকেল কোন পুরুষ উঠতে পারবে না। যদি ওঠে সেই সাইকেলকে ভেঙে গুড়া গুড়া করে কটকটি না খেলে আমাদের দিয়ে কটকটি বানানো হবে। নো মোর প্রশ্ন। মুক্কু বলে ভিতরে চলে গেল। বদি বলল, ঝামেলা করো না আপু, এটা আসলে আমরা দোকানে বলে আসছিলাম এই মডেল আসলে জানাইতে, আর পুরাতনটার বদলে এটা, কোনো সমস্যা নেই।
বলে সেও চলে গেল। পেছনে জিয়ানা এদের গোজামিলের হিসেব কোনোটাই না বুঝে দাঁড়িয়ে থাকে। জিয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌসুমী এগিয়ে এসে কাঁধে হাত রাখলো। কিছুটা চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে মুচকি হাসলো জিয়ানা। কিন্তু মৌসুমীকে দেখে পুনরায় ভ্রু কুঁচকে গেল। তার হাত বাড়িয়ে ঠোঁটের কাটার মুখের একপাশে ফুলে ওঠার জায়গায় দেখিয়ে বলে, কি হয়েছে তোর? মৌ, শরীর ঠিক আছে? জিয়ানার বাড়িয়ে দেওয়া হাত নিজের হাতে নিয়ে বলে, বিছানা থেকে পড়ে গিয়েছিলাম, ক্লাসে দেরি হচ্ছে, চল। মৌসুমী হাত ধরায় জিয়ানা বুঝতে পারলো তার শরীর বেশ গরম। কপালে হাত দিয়ে দেখলো, হ্যাঁ সত্যিই অনেক গরম। ক্লাস পরে তুই এই শরীর নিয়ে ক্লাসে এসেছিস কেন? শরীরে বেশ জ্বর, মেডিসিন নিয়েছিস? মৌসুমী মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। ওদের সামনে দিয়ে মিস তামান্না গটগট করে হেঁটে চলে গেল। ভাবখানা এমন মিস ইউনিভার্সে। জিয়ানা হেসে দিল। মৌসুমীর মুখটায় মেঘ জমল। কাল কয়েকবার সমুদ্রের অচেতন অবস্থায় তামান্না তামান্না বলে ডেকেছে তাকে। হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো তার। জিয়ানার আড়ালে মুছে নিয়ে জিজ্ঞাসা করলো, এমন ফিগার পেতে কি করতে হয় জিয়ানা? জিয়ানা প্রথমে ফান হিসেবে নিল। মৌসুমীর দিকে তাকে একটু বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, ভাইয়ার সাথে কিছু হয়েছে তোর? ওয়েট, তোর গায়ে হাত তুলেছে? বিছানা থেকে পড়লে কারো দুগাল ফোলে না? মৌসুমীর চোখের পানি দেখে জিয়ানা তার হাত ধরে উল্টো কমন রুমের দিকে হাঁটা ধরলো। একটু সাইডে বসে নিজের পানির বোতল এগিয়ে দিল মৌসুমীর দিকে। একদম পুরো বোতল খালি করলো সে। জিয়ানা বলল, তোরা নতুন বিয়ে, মাসখানেক না যেতে এমন ব্যবহার কোনো পাগলও তো করবে না। ভেতরগত বা পারিবারিক কোনো রেষারেষি আছে? ডানে বামে মাথা ঘোরালো মৌ। তাহলে? কিছু বুঝতে পারছি না রে, আজ কয়েকদিন থেকে এমন উদ্ভট আচরণ। সব মেনে নিতে পারলেও ব্যক্তিগত মুহূর্তে অন্য মেয়ের নাম পড়লে আর মনকে শক্ত রাখতে পারি না। অন্য মেয়ে বলতে ভাইয়ার কি তোদের বিয়েতে আপত্তি ছিল? না, সে নিজেই তো ভাইয়ের কাছে প্রস্তাব দিয়েছে, আমাদের সব কিছুই তার জানা। তবে কোনো বাজে মেয়ের পাল্লায় পড়েছে? ভাইয়া কি করেন? পাল্লায় কি কেউ কাউকে ফেলতে পারে বল? আর ওনাকে তুই চিনবি, ডিবির ভাইয়ের ফ্রেন্ড সমুদ্র নাম। আরে লম্বা করে ফর্সা করে যে ছেলেটা। আর ভাইয়াকেও চিনবি, বদি বলে সবাই ডাকে, আসল নাম বাদলুজ্জামান। হা হয়ে গেল জিয়ানা। একটা মেয়ে এক তুড়িতে একজন ছেলের নজরে চিনতে পারে। প্রথম দিনেই সমুদ্রের নজর ছিল তার শরীরের আনাচে কানাচে। এই জন্য একটু অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়েছিল তার দিক থেকে। এই কয়েকদিনে মৌসুমীকে দেখে যতটুকু বুঝেছে, এই মেয়ে সংসারেই লক্ষ্মী মন্তব্য। তাহলে হঠাৎ কি হলো? তাছাড়া বদির বোন মৌসুমী এটাও জানতো না। দুই ভাই বোনের শারীরিক গঠন কাছাকাছি, যদিও সান্ত্বনা জিয়ানা কাউকে দিতে পারে না, তবুও বলল, শোন, পুরুষের হাজার অপরাধ কিংবা দোষ মেনে নেওয়া যায়, কিন্তু চরিত্র খারাপ এই দোষ মেনে নেওয়া মানে এটা লাভ হয় না। যে পুরুষ 12 ঘাটে পানি পান করে বেড়ায়, সে এক ঘাটে স্থির হয়ে বসে না। তোর যদি মনোবল শক্ত থাকে তাহলে পরিবারকে জানিয়ে বেটাকে টাইট দে। আর যদি পরিবার সাপোর্টিভ না হয় তাহলে তোকে শক্ত হয়ে তার সাথে লড়তে হবে। পারবি? কিভাবে পারবো বল? কোথায় সেই তামান্না আর কোথায় আমি? তামান্না বলেই জোরে সোরে চেঁচিয়ে উঠল জিয়ানা। তারপর বলে, এই মাইয়ার মাঝে ঘাপলা আছে মাইরি। এই কোন বনেদি পরিবারের মেয়ে হতেই পারে না। এমন বাতেলা মাইয়া কোনো রাতের গলি থেকেই একমাত্র উঠে আসতে পারে। 2 দিন সময় দে, এর নারী নক্ষত্র বের করব। আর তোকে আমি গাইড করব। তুই একবার বিউটি ক্যাম্পাসে দাঁড়াবি। হাইট কত তোর? 5 ফিট 4। আমার স্বাস্থ্য দেখেছিস? স্টেজে উঠলে সবাই হাসবে। জিয়ানা নিজের ফোন বের করে 4 বছর আগে নিজের ছবি দেখিয়ে বলে, দেখ, আমার ওয়েট ছিল 60, এখন 48। আমি কিন্তু প্রচুর খাই। খাবার খেলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু একটা শিডিউল মেনটেন করে। ওসব চার কম্পিটিশনে দেরি আছে, আমার উপর ছেড়ে দে। যদি নিজে মেনটেন করতে পারিস। তোর এই হাইটে চমৎকার লাগবে তোকে। আচ্ছা, একটা বিখ্যাত জোক শোন। এক বিদেশি উপমহাদেশে ঘুরতে আসছে, তো উনি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে এক লোক রাস্তায় প্রস্রাব করছে। তো উনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এইভাবে যে রাস্তায় হিসু করছেন, আপনাদের পুলিশ ধরে না? লোকটা উত্তরে বলল, না, এখানে তো এই ব্যবস্থা নেই, আমরা নিজেরাই ধরে করি। কিনকি ফ্রাইডম্যানের একটা বিখ্যাত উক্তি আছে, পলিটিক্সের প্রকৃত অর্থ হলো পলি মানে একাধিক, আর ট্রিক্স মানে রক্তচোষা পরজীবী। যেই ক্ষমতায় যাবে সে নিজের অজান্তে একজন রক্তচোষা পরজীবী হয়ে উঠবে। এখানে নিজে থেকে কেউ ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না, যতক্ষণ না লিডার নিজে ভালো হয়। নিবিড়ের কাজকর্ম কেউ ধরতে পারে না। এদিকে নিবিড় প্রতিটা কাজ যেসব মামুন ইসলামের হুকুমেই হয়, এটা আবার পাবলিক বুঝে না।
সাভারের এই ইউনিয়ন সহ বাকি 10টা ইউনিয়নের জন্য যত সরকারি কাজ আসে সব কাজ পায় নিবিড়ের ঠিক করা ঠিকাদারেরা। এখানে 30% কমিশন নিবিড় পায়, বাকি হিসেব তার জানার প্রয়োজন পড়ে না। যে ঠিকাদারদের সে লিজ দেয় তারা আবার এক্সট্রা চার্জ আগে থেকে নিবিড়ের কাছে দিয়ে বুকিং করে রাখে। প্রতিবার সেটাই হয়ে আসছে, কিন্তু এইবার দুজন ঠিকাদারের নাম কেটে গলাকাটা মকবুলের ভাই আর বোন জামাই কেমনে জানি ঢুকে গেছে। বাদ পড়া দুজন এসে নিবিড়ের কাছে বিচার দিলে তার ইগোতে লাগে। এখানে সব কিছুই হয় তার হাতের ইশারায়, অথচ বিরোধী দল তার নাকের ডগায় বসে কার্য হাসিল করতে চাচ্ছে। ক্লাবের সিক্রেট রুমের ড্রয়ার থেকে স্মিথ অ্যান্ড ওয়েসন 29 রিভলভার ট্যাবের করে 6 রাউন্ড সিলিন্ডার লোড করে কোমরে গুজে নিল। 7 নং ইউনিয়নের পরিষদে অফিসে গিয়ে সোজা চেয়ারম্যানের পিএসের কপালে রিভলভার ঠেকিয়ে শাসিয়ে বলে, এটাই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং। আগে যেমন নিজের নামটা নিজের কাছে রাখতি, এখন সেভাবেই রাখবি। এর পরের বার নাক থেকে শুরু করে রাউন্ড শেপের কাল্লাটা জাস্ট উপরে দিয়ে যাব। নিজে দাঁড়িয়ে থেকে অন্যদের নাম কেটে তার পছন্দনীয় নাম লিখিয়েছে। সবই ঠিক ছিল, কিন্তু সরকারি অফিসে এমন গুন্ডামি করায় সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে মামলা করে সেখানকার চেয়ারম্যান। আর সেদিন রাতে ক্যাম্পাসের বাহির থেকে পুলিশ নিবিড়কে অ্যারেস্ট করতে আসলে পুলিশের সাথে সাথে হাতাহাতি করে তার সাঙ্গপাঙ্গ সহ নিজেও আহত হয়। ওসি হাবিব তককে তককে ছিল একটা উসিলার। মামলা হওয়ার সাথে সাথে সে নিবিড়কে ধরে নিয়ে আসে, কিন্তু বিধিবাম সকাল হতে না হতে মন্ত্রীর ফোনে দুপুরের মাঝে সব ফর্মালিটি শেষ করে বিকেলেই ছেড়ে দিতে হয়। যারা অনেক কথা বলে তাদের কথায় ভুল বেশি থাকে, এটাই আমরা জেনে এসেছি এতকাল। কিন্তু যারা কথা বেঁচে খায় তারা কেন ভুল বলে না? মোটিভেশনাল স্পিকারদের কথা বলছিলাম। আসলে কথা বেশি কমের বিষয় না, বিষয়টা হচ্ছে বিচক্ষণতা আর মনোযোগ। আমরা যেটা বলি সেটা ভেবে আর মনোযোগ দিয়ে ডেলিভারি দিলেই নির্ভুল হয়। তেমনি এই জিনিসটা হয় জিয়ানের ক্ষেত্রে। মেয়েটা প্রচুর কথা বলে, তবে যেটা বলে সঠিকই বলে। মৌসুমীর মনোযোগী হয়ে জিয়ানার কথা শুনে ওর ভালো লাগে। ঠোঁটগুলো এদিক সেদিক চলে যায়, মাঝে মধ্যে জিহবা দিয়ে ভিজিয়ে আবারও পটপট করে আওয়াজ বের করে চলেছে। এই মেয়েটা যদি অন্য মেয়েদের বেশে চলতো কিংবা চুলটা অল্প একটু বড় হতো তাহলে অর্ধেক ক্যাম্পাসে ছেলেরা লাইন ধরতো। কেমন এশিয়ান একটা চেহারা, যদিও চোখগুলো বেশ ভাসানো আর নিটোল। ক্লাসে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছিল তারা। বাহিরের হট্টগোলের শব্দে জিয়ানা বই ব্যাগে ভরে তাড়া দিল। চল দেখে আসি কি হলো। অনাগ্রহী মৌসুমী সাথ দিল বান্ধবীর। ভার্সিটির গেট জিয়ানাদের ডিপার্টমেন্টের দোতলা হতেও দেখা যায় অনেকগুলো ফুলের মালা গলায় নিবিড় সবার মাঝখানে হেঁটে আসছে। নিবিড়ের বডি স্ট্রাকচার এত দারুণ, হাজারখানেক মানুষের মাঝে থাকলেও দূর হতে স্পষ্ট চেনা যাবে। বিশেষ করে চুলের জন্য, মাথা ভর্তি চুল, সেটাও ঘাড় পর্যন্ত। মুখের চোয়াল সবসময় শার্প দেখায়। জিয়ানা আজ এই প্রথম ভালোভাবে লক্ষ্য করে দেখে লোকটার মাঝে সত্যি নেতা নেতা একটা ভাব আছে, সাথে গলার টোনটাও বেশ গমগমে। পুরো পুরুষালী ফুল প্যাকেজ। তবে চরিত্রের খারাপের দিকটা জিয়ানা মিলাতে পারে না। এই ব্যাটাকে নিয়ে হালকা ইনভেস্টিগেট করার ইচ্ছা জাগলো তার। পাশ থেকে মৌসুমী বলে, জানিস নিবিড় ভাই একটা গোলক ধাঁধা। এটা সবাই জানে, ওনার চরিত্র খারাপ। ভার্সিটির অর্ধেক মেয়ে ওনার শয্যাশায়ী হাওয়া শেষ। যারা নিবিড় ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে, অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মেয়েগুলোকে তুই খুঁজলেও পাবি না। শোনা যায় 2-3 দিনের প্রেমিকা কোনোটাই আর ভার্সিটিতে আসে না, একমাত্র তাওয়ান্না ছাড়া। গলাটা একটু ধরে এলো তার। তোদের নিবিড় ভাই কি খেয়ে সিল মেরে দেয়, রিজেক্টেড টাইপ কিছু? নাকি ল্যাবে ঢুকিয়ে টেস্ট করে মাইয়া খাঁটি না ভেজাল? নাকি নিজের চরিত্রে উনি নিজেই কালি লেপে রেখেছেন? আই থিঙ্ক হি ইজ আ কমপ্লিট মিস্টেরিয়াস। জিয়ানাদের ডিপার্টমেন্টের নিচতলা দিয়ে যাওয়ার সময় নিবিড় একবার দোতলায় তাকায়। জিয়ানা কপালে ভাঁজ করে তার দিকেই তাকিয়ে জিয়ানা গলা উঁচু করে জিজ্ঞাসা করলো, এই যে কাবলিওয়ালা, কেমন লাগলো শ্বশুরবাড়ি? নিবিড় মুকুর দিকে তাকিয়ে বলে, কেউ কি আমাকে শুভ জন্মদিন কিংবা ঈদ মোবারক বললো? মকু আর বদি হো হো করে হেসে দেয়। নিবিড় নিজের গলার সব মালা খুলে মকুর হাতে দিল। আরেকটা মালা দোতলায় ঢিল ছুড়ল, সেটা গিয়ে জিয়ানের মুখে লেগে পায়ের কাছে পড়ল। জিয়ানা কপাল দ্বিগুণ ভাঁজ করে বলে, কুছ তো শরম করুন। ভাব সব দেখে মনে হচ্ছে দিগ্বিজয়ী ফারাও, সিংহ পুরুষের পাশে গর্বিত সেনাপতি সব। জেল খেটে এসেও ভাবখানা এমন যেন রাজ্য জয় করে ফিরলেন একদম। ভাই রাজ্য আগে থেকেই জয় করা। প্রতিদিন ভাই কত রাজ্য জয় করে সেসব হিসাবের বাইরে। তোমার রাজ্য যদি রাজাবিহীন হয় বলে দিও, সেটাও ভাই নির্দ্বিধায় জয় করে দিবে।
বলে উঠল পেছন থেকে এক চেলা। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। জিয়ানা আরও কিছু বলবে, তখনই হাতে টান লাগে। রাফিন হাত ধরে করিডোর দিয়ে নিয়ে সামনে হাঁটা ধরে। নিবিড় নিচ থেকে দেখছে তাদের প্রস্থান। জিয়াউল ল্যাপটপে বসে একটা ইমেল সেন্ড করে গভীর কিছু চিন্তা করছে। তখনই রিটার্ন ইমেল আসলো, একটা ফোন নাম্বার। কল করে একটা অ্যাড্রেস আর সময় জানালো অপর পাশ থেকে। কল কেটে জিয়াউল সেই দিনের স্মৃতিতে ডুবে গেল। সাগর হক ফোন দিয়ে আর্জেন্ট রাঙামাটি সদর হাসপাতালে যেতে বলে, এখনই রওনা হতে বলেছে। নীলুফার পেন উঠেছে। 20 বছর আগে রূপক মণ্ডল সাগরের হাতে তুলে দিয়েছিল নীলুফাকে। নীলুফা চোখের সামনে পরিবারের সদস্যদের নৃশংসভাবে খুন হতে দেখে বিধ্বস্ত ছিল। সাগর আগে থেকে নীলুফাকে ভালোবাসত। রূপকের বন্ধু হওয়ায় 2-1 তাদের বাড়ি যাওয়ার আশায় প্রেমে পড়ে নীলুর, কিন্তু পারিবারিক ভেদাভেদ এত বেশি বিধায় কখনো বলার সাহস হয়নি। রূপক যখন একবার ফোনে বলে, সাগর আর অন্য চিন্তা না করে হাত ধরে পাড়ি দেয় অজানায়। রাঙামাটি গিয়ে নীলুফাকে বিয়ে করে সাগর। অন্য আর কোনো উপায় ছিল না। 3 দিন এদিক সেদিক ঘুরেও যখন কোনো কুল কিনারা পাচ্ছিল না, তখন বিয়ে করে নেয়। হোটেলের টিভিতে নিউজ দেখে পুরো পরিবার খুন হয়েছে, সাথে রূপক নিজেও। স্থানীয় সংসদ সদস্য মোজাম্মেল ইসলাম, ওনার বড় পুত্র মাঝার ইসলাম আর তার স্ত্রী পুত্র সহ বাড়ির কর্মচারী মিলে 20 জন মানুষ নৃশংসভাবে হত্যার নিউজ প্রতিটা নিউজ পোর্টালের হেডলাইন। মেজপুত্র মামুন ইসলামের মুখে রাসায়নিক কেমিক্যাল পড়ায় ওনাকে মালয়েশিয়া হাসপাতালে শিফট করা হয়েছে। সাথে ডান হাত কেটে ফেলতে হয়েছে। মামুন ইসলামের ছোট্ট পুত্রকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পেছনে পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক। বৃদ্ধা কুলসুম বেওয়া আর মামুনের স্ত্রী শেহনাজ স্বপ্নাকে বাথরুমে বন্দি অবস্থায় পাওয়া গেছে। ওনারা অক্ষত, কিন্তু একমাত্র মেয়ে নীলুফা ইয়াসমিন নিখোঁজ। পুরো ফ্যামিলি এক নিমিষে ধ্বংস হওয়ায় নীলুফা ছিল ঘোরের মাঝে। রূপক বারবার বলেছিল লুকিয়ে থাকতে, কারণ অবশ্য তেমন একটা বলেনি, শুধু বলেছে সব সম্পত্তি নীলুফার নামে উইল করা। তার শত্রুতার আপনজনই, কাউকে বিশ্বাস না করতে। তাই সে আর প্রকাশ্যে আসেনি, এমনকি নিজ পরিবারের সাথে যোগাযোগও করেনি। আর 1 বছর পর হঠাৎ একদিন জিয়াউলের ফোন কল আসে। ভাই, আমার স্ত্রী সন্তানকে বাঁচা। প্রচণ্ড আকুতি মিনতি ভরা সেই কণ্ঠ আজও ভুলতে পারেনি জিয়াউল। কথা মতো পরের দিন ভোরে সেই হাসপাতালে পৌঁছায়, কিন্তু রিসেপশন থেকে শুরু করে পুরো হাসপাতালে নীলুফার চিহ্ন পর্যন্ত পায়নি সে। রাফিন হাত ধরে নিয়ে যাচ্ছে তার অফিসের দিকে। অপরদিকে মৌসুমি হাঁ করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এখানে হলোটা কি। নিবিড় ফুলের ছাল মালা ছুঁড়ে মারল, আবার তার ভাই ওরফে স্যার হাত ধরে টেনে নিয়ে ছুটল। নিজের ভাবনাকে চাল হাট বলে নিচের দিকে গেল। জিয়ানার কাছে থেকে পরে জানা যাবে। রাফিন জিয়ানার হাত একেবারে পার্কিং স্পটে গিয়ে ছেড়ে দিল, তারপর গাড়িতে উঠতে বলে। জিয়ানা চোখ ছোট করে রাফিনকে প্রশ্ন করলো, এটা কি হলো? আমার উত্তর দেয়া হলো না। আপনার ভাই জিতে গেল, আর এভাবে সবার সামনে টেনে আনলেন কেন? তুমি নিবিড়ের কাছ থেকে দূরে, বহু দূরে থাকবে। ও একটা সাইকো, মাথায় গন্ডগোল আছে। আর ও তোমাকে ফুল ছুঁড়েছে কেন? সেটা আমি কি জানি? চলো কোথাও বসি। বলেই গাড়ির দরজা খুলে ভেতরে যাওয়ার ইশারা করে। জিয়ানা নিজের সাইকেল দেখিয়ে বলে, আজ না স্যার, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। প্লিজ 5 মিনিট জিউ, সাইকেল গাড়ির ডিকিতে নিচ্ছি। বলে সাইকেলে যে হাত দিয়েছে, অন্য কেউ এসে খপ করে সেটা নিজের দিকে টেনে নিল। জিয়ানা আর রাফিন ঘুরে দেখে নিবিড় দাঁড়িয়ে। সাইকেলটা একটানে পেছনে নিয়ে মক্কুকে বলল, জিয়ানদের বাড়ি পৌঁছে দিই সাইকেলটাকে। মক্কু তার দায়িত্ব পালন করতে সাইকেল নিয়ে হাঁটা দিল। এদিকে জিয়ানা তবদা লেগে গেছে এদের সাইকেল নিয়ে টানাটানি দেখে। নিবিড় এগিয়ে এসে জিয়ানার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে বলে, তোমার সাথে আমার কথা আছে, চলো। রাফিন খপ করে অন্য হাত ধরে বলে, না, আমার সাথে যাবে, আমার কথা আছে। এদের ডানে বামে টানাটানিতে জিয়ানা মাঝখানে চিড়ে চ্যাপটা না হয়ে চিড়ে ফাল্টা হওয়ার জোগাড়। কিন্তু জিয়ানার স্বভাব হচ্ছে সিরিয়াস মুহূর্তে নিজের চেহারা কথা মনে করে হেসে দেওয়া। আজও তাই হলো। 2 জন তাল গাছের মাঝখানে তাকে নিশ্চয়ই চারা গাছের মতো লাগছে। হঠাৎ খিলিখিলি করে হেসে দেয় জিয়ানা। 2 ব্যক্তি একসাথে বিমোহিত হলো সেই হাসির ঝঙ্কারে। হাত ছেড়ে কয়েক পল থমকে চেয়ে থাকলো মুক্তার দন্তের চিকন ঠোঁটের প্রসারিত হাসির দিকে। জিয়ানা হাসলে চোখও হাসে, ছোট ছোট হয়ে যায়। বেশি হাসার কারণে ফর্সা মুখে লাল পলাশের আভা ফুটে উঠল, যেন নিবিড় সেই জাদুকরী হাসির শব্দে শুকনো ঢোক গিলে এর সাথে তার তীক্ষ্ণ অ্যাডামাপেল ওঠানামা করে, তারপর সমস্বরে একসাথে ভেসে আসে। এভাবে কোনো পুরুষের সামনে হাসবেন না জিয়ান। 2 জনের মুখে একই কথা শুনে জিয়ানার হাসি আরো বেড়ে যায়। হঠাৎ তার ফোন বাজে, হাসির ব্যাঘাত ঘটে। 2 জনের থেকে কিছুটা দূরে গিয়ে পকেট থেকে ফোন বের করে দেখে রাব্বির ফোন। একটু সাইডে গিয়ে সে কথা বলতে লাগলো। নিবিড় আরেকটু এগিয়ে গিয়ে রাফিনের সামনে টান টান করে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আমার সব জিনিসের তো দখলদারি করা লাগবে না। তোর কোন জিনিস আমি দখল করেছি দেখা? রাফিনও সোজা হয়ে প্রশ্ন করলো, মা, দাদি, পরিবার, বাড়িঘর সব তো আগে থেকে নিয়ে নিয়েছিস, এখন আর ওর দিকে হাত বাড়িয়েছিস।
জিয়ানাকে ইশারা করে বলে নিবিড়। জিয়ানা কবে থেকে তোর জিনিস হলো? প্রথম দিন থেকেই। আমি ওকে 5 বছর আগে থেকেই চিনি। তাহলে এইবার তুই আমার জিনিসে দখলদার হয়ে যাচ্ছিস না? আমি যদি বলি ওর জন্মের আগ থেকে সে আমার জন্য বরাদ্দ। নাইস জোক। প্রতিদিন যে নারী সঙ্গে মেতে থাকে তার আবার ফিক্সড বরাদ্দ? তাহলে তোকে একটা ফ্রি অ্যাডভাইস দেই, শোন। জিয়ানা খুবই সুজি, বিশেষ করে যেটা ওর সেটা একান্তই ওর মনে করে। ওর গ্লাস, প্লেট, এমনকি চামচ পর্যন্ত আলাদা। আমার রিলেশন ছিল বলে আমাকেই ঝুলিয়ে রেখেছে, আর তুই তো হাজার রমণীর রাজা। তোর বাতাসও সে নিজ গায়ে লাগাবে না। তাই আমার সাথে জেদ করে অহেতুক সময় নষ্ট করিস না। চ্যালেঞ্জ করছিস? দখলদার যত ইচ্ছা দখল করে রাখতে পারে, কিন্তু আসল মালিক আসলে তাকে সব ছেড়ে লেজ গুটিয়ে পালাতে হয়। বেটা জিলে আপনি জিন্দিগি, সময় মতো আমি আমার জিনিস বুঝিয়ে নেব। রাফিনের কাঁধে হাত দিয়ে চাপড়িয়ে হাঁটা শুরু করলো নিবিড়। রাফিন ভ্রু ভাঁজ করে নিবিড়ের যাওয়া দেখলো, তারপর ঘুরে জিয়ানাকে খুঁজে দেখে সেও নেই। নিবিড়কে সে চিনে, জেদ করে নিজের 12টা বাজাচ্ছে, অথচ ছোটবেলায় কত সুন্দর সম্পর্ক ছিল তাদের। রাফিদা রাফিদা বলে পেছনে পেছনে ঘুরতো, একটা ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়েছে। আর ঠিক হবে না এই অগোছালো সম্পর্ক। তবে সে মনে মনে সিদ্ধান্ত নিল মামুন ইসলামের সাথে কথা বলবে। উনি কখনো রাফিনের আবদার অপূর্ণ রাখেননি। ভুলে তাড়াহুড়োতে আজ টাকার ব্যাগ আনতে ভুলে গিয়েছে জিয়ানা। সিএনজি দিয়ে অর্ধেক এসে দেখে টাকা নেই। মনে মনে ছক কষে বিকল্প চিন্তা করতে কাছাকাছি গিয়ে চিল্লিয়ে বলল, এ মামা, এটা তো নবীনগর। আমি যাবো গোহাইল, তুমি আমারে উল্টা আনছো কেন? সিএনজি আলা ঘাবড়ে গেল যেন, তারপর ইতিউতি করে বলে, আপনি দেখে উঠবেন না, এখন ভাড়া দিয়ে নামেন। আরে আশ্চর্য, একে উল্টো আনছো, তার উপর আবার ভাড়া চাও বেশি। সিএনজির আরো 2 প্যাসেঞ্জার এইবার বিরক্ত হয়ে ড্রাইভারকে শাসলো। অবশেষে ড্রাইভার গাইগুই করে চলে যায়। এদিকে জিয়ানা নিজের কাঁধে নিজেই চাপড়ালো। এমন বুদ্ধি সে তার গুরু সমরেশ মজুমদারের কাছ থেকে অর্জন করেছে। একটু হাঁটলেই রাব্বিদের বস্তি। মনে মনে নিবিড়কে খাঁটি বাংলা গতিতে বাংলা ওয়াশ করলো। সাইকেল থাকলে এত কসরত করা লাগতো না। এদিকে রাব্বির ফোনে তাড়াহুড়ো করে চলে তো আসলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। গলির ভিতর ঢুকে দেখে চারিপাশ বেশ নীরব। এই দিক দিয়ে আজই প্রথম যাচ্ছে জিয়ানা। বড় রাস্তা হয়ে বস্তিতে ঢোকা ইজি, কিন্তু ভাড়ার চক্করে আজ এই দিক কাছে। কিছুটা যেতেই দেখলো একজন কালো হ্যাংলা পাতলা লোক একদম তার সাথে সাথে তাল মিলিয়ে হাঁটছে। কাছে এসে জিজ্ঞাসা করলো, 16, 20, 30? জিয়ানা গলা টান টান করে বলে, মানে? বাকি সব বয়সেরই আছে, কোনটা লাগবে? জিয়ানার কানে মনে হলো গরম সীসা পড়লো। সেটা মস্তিষ্ক ভেদ করে চলে গেছে। নিজেকে ধাতস্থ করে কোনো জবাব না দিয়ে হনহনি এগিয়ে গেল। লোকটা ওকে পুরুষ ভেবেছে। রাব্বিদের ঘর জিয়ানা চিনে বিধায় কয়েক মিনিটেই পৌঁছালো। রাব্বি ঘরের দরজায় বসে মুখ বিষ করে বসে জিয়ানাকে দেখে বলে, ওস্তাদ, আব্বার মনে হয় মরার টান উঠছে। সারাদিন থেকে নড়া চড়ে না, খায়ও না। দুপুরের থেকে চোখ দিয়ে পানি পড়ছে, এখন আবার হেটাও বন্ধ। কি করবো? চল। বলেই ঘরে ঢুকে গেল। হাতের নার্ভ পেল না, তাই রাব্বিকে বলল বুকে কান পেতে ধুকধুক শব্দ শুনতে। রাব্বি সেই মতো কান পাতলো। মিনিট হয়ে গেল রাব্বি যখন সারা শব্দ করলো না। জিয়ানা রাব্বির মাথায় হাত রাখে। মাথার চুলগুলো সব জটা হয়ে গেছে। রাব্বি মাথা তুলে বলে, মইরা গেছে, বুকের মেশিন শব্দ করে না, এখন কবর কই দিমু? জিয়ানা সেই মাঠে ফ্লোরে বসে পড়ে। একটা 10 বছরের বাচ্চার জীবন কেমন কঠিন হলে একমাত্র পিতা বিয়োগেও চোখের পানি না পেলে তাড়াতাড়ি কবরে চিন্তা করতে পারে। জীবন যেখানে যেমন, এই কথাটা কি এই মর্মে লিখেছে কবি? হঠাৎ জিয়াউলের চেহারা ভেসে উঠল চোখে। দপ করে দাঁড়িয়ে গেল আবার। আব্বু তাকে সবসময় এমন রাব্বির মতো কঠিন বানাতে চেয়েছেন। কঠিন পানিশমেন্টে কাঁদলে পানিশমেন্ট ডাবল হয়ে যেত, কিন্তু এই ছেলে জীবনমুখী ট্রেনিং প্রাপ্ত। তার কাছে এই রোগাশোগা জীর্ণ শরীরটা একটা বোঝা। যে বয়সে বাচ্চা মেতে থাকার কথা, বাবা মার আশ্রয়ে বেড়ে ওঠার, সেই বয়সে সে বাবা মাহীন স্বাবলম্বী একজন টোকায়। জিয়ানা এগিয়ে গিয়ে লাশের মুখটা ঢেকে দিয়ে রাব্বিকে বলে, তুই কি একটু কাঁদবি রাব্বি? রাব্বি জিয়ানার দিকে তাকিয়ে বলে, না ওস্তাদ, যে জীবন আল্লাহ দিছে এই জন্য কাইন্দা চোখের পানি নষ্ট করবার চাই না। আব্বা মরছে ভালো হইছে, আর কত কষ্ট করবো বাইচা থেকে। বিষ বেদনার কোকড়া হয়ে যাইতো, এখন আল্লাহ নিয়ে গেছে, ভালোই হয়েছে। বেটা মানুষ কান্দে না। কিন্তু জিয়ানার কান্না পাচ্ছে না জীর্ণ শীর্ণ লাশটার জন্য, নেই অল্প বয়সে কিন্তু কঠিন বাচ্চাটার জন্য। সাথে সাথে মনে মনে একটা প্রতিজ্ঞা করলো, আজ থেকে এই বাচ্চাকে বাচ্চা হিসেবে বড় করবে। এর আগে ফোন বের করে মৌসুমীকে কল দিয়ে বদির নাম্বার নিল। বদি ফোন সবসময় লাউড স্পিকারে কথা বলে, আজও তাই করলো। বদি ভাই, আমি জিয়ানা। আচ্ছা, নবীনগর বড় রাস্তার বস্তিতে একটা মানুষ মারা গেছেন, ওনাকে দাফন করতে হবে। কেউ নেই ওনার, এক পিচ্চি ছেলে ছাড়া। আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন? নিবিড় ফোনটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি এখন ওইখানে? জিয়ানা একটু থেমে কণ্ঠ চেনার চেষ্টা করলো, তারপর আস্তে করে উত্তর দিল, জি।
আচ্ছা ওইখানে থাক, বের হবে না। 10 মিনিটের মাঝে হাঁটছি আমরা। এসে যদি দরজাতেও পাই কানে নেচে একটা দিব। বলেই বদিয়ার মুকুকে ইশারা করলো বের হতে। জিয়ানা এতক্ষণে বুঝলো এটা নিবিড়। রাব্বিকে বলে, আকাশরা কই সব? হালার পুত করে দরকারের সময় পাওয়ান যাইলে তো হইতই। আজও একটা বড় খ্যাপ আছে। আমারও কইছিল যাওয়ার জন্য, কিন্তু মন সায় দেয় নাই। এখন বুঝলাম আব্বা মরবো দেখে আজ আমার মন বাড়ি থেকে বের হতে চায়নি। এই বস্তিতে কেউ নেই যে তোদের বিপদে সাহায্য করবে এমন, বা নেতা টাইপ কেউ যারা এসব কাজে এগিয়ে আসে? না, এইখানে সবার পেটের ধান্দা খালি। বস্তির ঘরের ভাড়া তোলে গালকাটা মুখ বইলা। এই হালার ঘরে হালা আরেক খারাপ। শেষ করতে পারলো না রাব্বি। জিয়ানার চোখ রাঙানিতে থেমে আবারও বলে, মকবুলার এরিয়া এইটা, কিন্তু হ্যাঁ আমাগরও দেখতে পারে না, কারণ আমরা নিবিড় ভাইয়ের মেলা কাম করছি। ফাঁকে পাইলে আমগর কলাটা ফালাই দিবে। আবার সাহায্য। আচ্ছা চল দেখি, এভাবে তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না। ওনার গোসলের ব্যবস্থা করতে হবে। কাবলিওয়ালা এসে সরকারি কোনো গোরস্থানে কবরের ব্যবস্থা করবে। বলেই ঘর থেকে বের হয়ে গেল। রাব্বি 2 ঘর পরের ঘরে একজন রিকশালার কাছে গিয়ে বলল। উনি বের হয়ে আশেপাশের কয়েকজনকে খবর দিয়ে জোগাড় করলেন। তার মাঝে গলা কাটা এক লোক এসে হাজির হলো। রাব্বি জিয়ানাকে ফিসফিসিয়ে বলল, এটা সেই হালার পুত। জিয়ানা খেয়াল করে দেখলো লোকটার নামের সাথে চেহারা একদম মানানসই। গলার মাঝ বরাবর এমনভাবে কাটা, তারপর কালো কুচকুচে পারফেক্ট গুন্ডা, একেই বলে মকবুল। এতক্ষণে জিয়ানাকে খেয়াল করে। এই নমুনা আবার কে? বেডা না বেটি কিছুই বুঝতেছি না। এমন ভং ধরা পাবলিক তো মনে হয় না সবারের। গাল চুলকে প্রশ্ন করে লোকটা। জিয়ানার মনে হলো কাটা গালটা অনেক চুলকায়। আহারে, গুন্ডাটা মনে হয় ভালো জিনিস খেতে পারে না, যেমনটা বিফ, মাটন, চিংড়ি। মায়ায় লাগলো তার। স্বভাব বশেই প্রশ্ন করলো, আপনার গালের এই নকশা কে করে দিয়েছে? একদম পারফেক্ট হরিবোল লুক দিয়েছে কেন? মকবুলের মুখ শক্ত হয়ে গেল। রাব্বি জিয়ানার শার্টের এক কোণা ধরে টানছে আস্তে আস্তে করে, বুঝাতে চাচ্ছে আরে ওস্তাদ থামেন। তখনই পেছন থেকে গমগমে গলা ভেসে এলো। এমন নকশা শুধু শুকনীল নিবিড়েই করতে পারে। এই পিসি, তোর ঘর কোনটা? জিয়ানাকে দেখেও না দেখার ভান করে রাব্বির হাত ধরে তার ঘরের দিকে গেল নিবিড়। মকবুল বলে ওঠে, দেখ নিবিড়, এটা আমার এলাকা। এখানে তোরা আয়সা যদি ঝামেলা করিস তাইলে আমারও কিন্তু শিখে রাখলাম, পুরা সাভারটাই ভাইয়ের এলাকা। এখানে তোকে থাকতে দিছে। মুখ বেশি চালাইলে সাভার কেন, দুনিয়াতেই তোর জায়গা ফুরিয়ে যাবে। বলেই মুক্কু জিয়ানাকে ইশারা করলো আগাইতে। নিবিড় এগিয়ে গিয়ে আবারও ফিরে আসলো মকবুলের দিকে। আমার এলাকায় কথাটা যদি আর একবার তোর মুখ থেকে বের হয়, কসম ওই দিনে তোরে পুঁতি ফেলবো, ঠিক যেখানে থাকবি। কি? মকবুল অল্প ফুঁসে উঠে বলে, মকু আর বদি দুইজন একসাথে ওর 2 কানে 2টা চটকানি দিবি। আমি যখন 1 2 3 বলবো তখন বারটা কানে কম শুনে মনে হয়। মকবুল একটু হকচকালো। আগের বারের মাইসে এখনো ভুলে নাই। আর এর সাথে পাঙ্গা নিয়ে লাভ নাই। পুলিশ থেকে লোক সব এখন তার আন্ডারে। তাই তাড়াতাড়ি মাথা নিচু করে বলে, ভুল হয়েছে ভাই। একটা রুল রেগুলেশন আমিও মানি। তোর বস্তি যেহেতু, তাই মৃতদের সব সংস্কার সরকারি গোস্থানে নিয়ে যাবি। আমি বলে রেখেছি সেখানে, দায়িত্বটুকু তোর, যা। বলেই পকেট থেকে ওয়ালেট বের করে 2টা বড় নোট বের করে হাতে দিয়ে মক্কুদের বলে, চল। জিয়ানা এখনো দাঁড়িয়ে আছে দেখে কাছে গিয়ে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, ভার্সিটির স্টুডেন্ট এই এলাকায় আসা নিষেধ। আর একটু আগে কি বলেছিলাম, যেখানে আসো সেখানে থাকবে। বেয়াদব মেকতকার। হাব ভাব তো সেই জন্ডিস সাংবাদিক, তারপরে এত উড়ি কেন? থাপ্পড় খেয়ে জিয়ানা কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। যদিও জোরে মারেনি, তবে মাস্কের এক পাশ খুলে গেছে। কিন্তু কি বলল? জন্ডিস সাংবাদিক মানে হলুদ সাংবাদিক? অপমানে রাগে টান দিয়ে মাস্ক পুরোটাই খুলে নিবিড়ের দিকে দৌড়ে গিয়ে শার্টের কলার চেপে ধরলো। বদি এগিয়ে এলে নিবিড় হাত দিয়ে না করলো। জিয়ানা রাগে রিরি করে বলে, হাউ ডিয়ার ইউ। নিবিড় কলার ছাড়িয়ে হাত ধরে টেনে বড় রাস্তার দিকে নিয়ে হাঁটা দেয়। মক্কু আর বদি মুচকি মুচকি এসে পেছন পেছন হাঁটে। বড় রাস্তা এসে নিবিড় বলে, যতই ভংসং করো, শরীরটা মেয়ে মানুষের। ওপরের পোশাকটা কোনো সেফটিপিং লগ নেই যে যেখানে সেখানে যখন তখন চলে যাবা। ব্যাককাল মেয়ে মানুষ কোথাকার, বাইকে ওঠো। বলেই নিবিড় বাইক স্টার্ট করে, কিন্তু জিয়ানা রাগে সামনে হাঁটা দেয়। মক্কু আর বদি একসাথে গিয়ে উঠলো। রাব্বি বাবার দাফন কাফন হতে বেশি সময় লাগলো না। 40 মিনিটেই সব কমপ্লিট। যে যার মতো চলে গেল। রাব্বি কিছুক্ষণ বসে থাকলো কবরের কাছে, তারপর উঠে হাঁটা শুরু করে। আজ সারাদিন তেমন কিছু খায়নি। এখন পেটে টান পড়েছে খুব, হাঁটার শক্তিটাও পাচ্ছে না। মাটিতে পা ছেঁচড়ে ছেঁচড়ে বাজারের ফার্মেসির সামনে এসে থেমে যায়। আব্বার ওষুধ কিনতে হবে। পরক্ষণে মনে পড়লো আজ থেকে আর ওষুধের জন্য টাকা খরচ হবে না। পকেটে হাত দিয়ে টাকা বের করে গুনে দেখে 82 টাকা আছে। পাশে বিরিয়ানির দোকান দেখে ঢুকে গেল। হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করে বসে যায় কোনার টেবিলে।
বিরিয়ানি আসা মাত্রই বড় বড় লোকমা করে মুখে পুরে দিল। নিচু হয়ে থাকায় চোখের কয়েক ফোঁটা পানি খাবারেও মিশে যায়। 2 মিনিটে খেয়ে সব সাবার। বিল 80 টাকা দিয়ে ক্যাশিয়ারের সামনে মিষ্টি ধনিয়ে এক মুঠ নিয়ে বের হয়ে এলো রাস্তায়। ক্যাশিয়ার সেই হাতে একটা চড় মারে, কিন্তু রাস্তায় এসেই পেট নাড়া দিয়ে উঠতেই হড়বড় করে বমি করে দিল। ক্যাশিয়ার চেয়ারে বসা লোকটা উচ্চস্বরে বলে ওঠে, শালা কুত্তার পেটে ঘি হজম হয় না, যেমন তেমনই গরিবের পেটে বিরিয়ানি। 40 মিনিট থেকে জিয়ানা হেঁটে চলেছে, গাড়ি পেলেও উঠতে পারছে না, কারণ নিবিড় গাড়ির ড্রাইভারগুলোর দিকে এমন একটা চাহনি দেয় তারা পালিয়ে বাঁচে। জিয়ানা রিল্যাক্সে হেঁটে যাচ্ছে, পেছনে পেছনে নিবিড়ও স্লো মোশনে বাইক চালিয়ে আসছে। মকুয়ার বদি কিছুটা এগিয়ে হঠাৎ একটা মালটানা প্যাডেলের ভ্যান দেখে জিয়ানা সেটাতে উঠে বসে, পা দুলিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে আজ কার মুখ দেখে উঠেছিল। সারাদিন শুধু প্যারার মাঝেই গেল। নিবিড় ভ্যানের কাছে এসে আকাশের দিকে তাকিয়ে থাকা উদাসী কন্যাকে দেখে মনে মনে আওড়ায়। জোয়ান চাঁদ ফালি ফালি করে ফেললে তপ্ত রক্ত শিরোনামের কাপুরুষ খুন করে আইবরির কপাল চুমে চরকে শেষে সুতো তখন আটকে পড়ে। চাঁদের কলঙ্ক কি মানুষ এমনি বলে? আমার ব্যক্তিগত চাঁদ। পুরুষের পরিচয় ছাড়া নারীর অস্তিত্ব যেন হাপিস। পিতার পরিচয়, স্বামীর পরিচয়, পরিচিত নারী সমাজ। আচ্ছা, যদি পিতা কোনোদিন অস্বীকৃত জানায় যেটা আমার সন্তান না, তাহলে সে এই পরিচয়হীন হয়ে যাবে। আজ 2 দিন থেকে নিবিড় জিয়ানা সাইকেল আটকে রেখেছে, তাই তাকে রিকশার হাঁটার উপর চলতে হচ্ছে। কিন্তু আস্তে আস্তে বারবার জনে জনে পরিচয় দিতে হয় কার মেয়ে সে। জিয়ানা উপলব্ধি করছে তার আলাদা নিজের কোনো পরিচয় নেই, এমনকি অধিকাংশ মানুষেরই, বিশেষ করে মেয়েদের নেই। পুরুষ ছাড়া নিজ অস্তিত্ব টিকিয়ে রাখা যেন অসম্ভব। এতে করে নিজ শরীরে যেন অসহ্য এক জ্বলুনি অনুভব করলো সে। ঘরে ঢুকে জুতা ব্যাগ ঢিল দিয়ে জিয়াউল রুমে যায়। জিয়াউল বৈকালিক চা খাচ্ছিলেন, সাথে বই পড়ছেন। জিয়ানা চায়ের কাপটা হাত থেকে নিয়ে সাইড টেবিলে রেখে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জিয়াউল অন্য হাতে বইটা পাশে রেখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, বাঘিনীর মেজাজ খারাপ মনে হচ্ছে। আব্বু, আমার নিজের পরিচয় না হওয়া পর্যন্ত কিন্তু বিয়ে দিতে পারবে না। দিলাম না। এমন জোরহীন ভাবে বললে হবে? হেসে দিলেন জিয়াউল হক। মেয়ের বুচু নাকটা টেনে মাথায় চুমু দিলেন। জিয়ানা আহ্লাদে চোখ মুদে পিতার কুলে শুয়ে পড়ল। আবার বাপ বেটির এমন আহ্লাদ আঞ্জুমানের সহ্য হলো না। হাতে খুন্তি নিয়ে গটগট পায়ে রুমে এসে ঝাড়ি দিলেন জিয়ানাকে। জিয়ানা সেই সবের পাত্তা দিলে তো। এমন ধিঙ্গি মেয়ে তবুও জুতা ব্যাগ সামলিয়ে রাখতে পারে না, একে নিয়ে আমি কি করব জিয়া? নিজের পরিচয় হলে সব করবো আম্মু। চোখ বন্ধ করেই বলে জিয়ানা। তুই কি পরিচয়হীন? রাগে বেশ চেঁচিয়ে বললেন আঞ্জুমান। মন খারাপের কথা শুনে আঞ্জুমান আহা মঞ্জু, মেয়েটার মন খারাপ, ওকে বকো না এখন। একটু নরম হলেন। এগিয়ে এসে কাছে বসে জিজ্ঞাসা করলো, বস্তিতে ঘোরাফেরা করে নানা রকম মানুষের সাথে মিশলে মন যেমন ভালো হয় তেমন খারাপও হয়। বস্তির কথা মনে হতে জিয়ানা চড়াক হয়ে উঠে বসে জিয়াউলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আব্বু, এই বাসায় যদি একটা বাচ্চা ছেলেকে এনে রাখি, তোমরা কি অ্যালাউ করবে? খরচ আমি দিব ওর। খুব খরচ দেখাচ্ছ, মনে হচ্ছে প্রাইভেট জুটেছে। আঞ্জুমান ব্যঙ্গ করে জিজ্ঞাসা করলেন। জিয়ানা উপর নিচ মাথা নাড়ালো। 2 মাসে বেকার থেকে তার হাত ফাঁকা হয়ে গেছে, তাই পোস্টার লাগিয়েছে দেয়ালে দেয়ালে প্রাইভেট পড়ানো হয়, দরকার পড়লে আরও একটা নেবে। রাব্বির জন্য ওর মন কেমন করে। একা একটা বাচ্চা কিভাবে বাঁচতে পারে নিষ্ঠুর দুনিয়ায়। জিয়ানা নিজেকে তার জায়গায় চিন্তা করতে গেলে দুনিয়া দুলিয়ে উঠে যেন। জিয়াউল বললেন, সে কি এখানে থাকবে? আর তোমার খরচ দিতে হবে কেন? আর একটা বাচ্চা কি আমরা পালতে পারবো না? আর একটা মানে? মনে হচ্ছে আগেও পেলেছো। আমি খরচ দেব কারণ তোমরা গরিব। বলেই হেসে দিল জিয়ানা। আমি তো নিজেকে সেরা ধনী মনে করি আম্মু। যাদের একটা চমৎকার পরিবার আছে তারাই সেরা বিত্তশালী। ধনী হতে অর্থ সম্পদ লাগে না, মনে রাখবি। দুনিয়াতে বুক ফুলিয়ে সততার সাথে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় লৌকিক আচরণ। আর দুনিয়া ধ্বংস হয়ে গেলেও নিজের মূল্যবোধ, ব্যক্তিত্ব আর শালীনতাকে কখনো ধ্বংস হতে দিতে হয় না। তোমার মেয়ের এই পোশাক আর যাই হোক, লোকে শালীন বলে না জিয়া। আঞ্জুমানের কণ্ঠে অসন্তোষ। তোমাদের ওই টাইট ফিট সালোয়ার কামিজ আর ব্লাউজ শাড়ির চেয়ে আমার মেয়ের পোশাক যথেষ্ট শালীন। মেয়েদের ওইসব দুর্বল পোশাক জিওর মতো শক্ত মেয়েরা পরবে কেন? যে পোশাকে রাস্তার ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে সেটা আবার শালীন হয় কিভাবে? অথচ আমার মেয়ের দিকে কে তাকাবে? বুঝবেই না কোনো মেয়ে যাচ্ছে। জিয়ানার সারা শরীর ঢাকা থাকে। তাহলে বোরকা পরাও, তাহলেই তো হলো। বোরকা পরলে তো আরো বেশি বোঝা যাবে মেয়ে। ছেলেরা বুঝবে একে আঘাত করা যাবে সহজেই। এই দুর্বল প্রজাতি। জিয়ানা, পরবি বোরকা? দরকার হলে পড়বো আব্বু। ঢিলা ঢালা এনিথিং ইজ ওকে ফর মি। তাহলে কাল আনি রাব্বিকে।
জিয়াউল আর আঞ্জুমান দুজনেই হেসে সম্মতি দিলেন। মামুন ইসলাম অফিসের চেয়ারে বসে শত্রুর নামে লিস্ট করছেন। পাশে মার্ক করা যে কত খতরনাক শত্রু, সবার উপরে নাম শুকনীল নিবিড়। মার্ক 100-তে 100। ইদানিং মেয়ে কম যাচ্ছে ক্লাবের আশরাফ। খাতার দিকে তাকিয়ে প্রশ্ন করলো মামুন ইসলাম। জি স্যার, তবে আজকে চেয়েছে যথাসময়ে পাঠিয়ে দেব। 4 কা আওলাদ আছে স্যার। নিবিড় মেয়েগুলোকে এমনভাবে খায় 1 মাস হাসপাতালে ভর্তি থাকে। বলে খ্যাক করে হেসে দিল আশরাফ। রক্ত আশরাফ, রক্ত রক্ত কথা বলে। দরজায় নক হলো তখন। পিয়ন এসে একটা পার্সেল দিয়ে গেল। আশরাফ আনবক্স করে হতবাক। মামুন নিজ হাতে নিয়ে দেখে রাফিন আর জিয়ানার ক্লোজ ফটো অনেকগুলো। একটাতে রেস্টুরেন্টে এসে দুজন কথা বলছে, একটাতে একই সাইকেলে দুইজন, অপরটাতে নদীর পাড়ে বসা, শেষেরটাতে কলেজের বারান্দায় হাত ধরে হাঁটার ছবি, একটা ছোট্ট চিরকুট। জিয়াউলের মেয়ে জিয়ানা হক সুইচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে যাচ্ছে, সাবধান, হুঁশিয়ার। নকল চেয়ারম্যান নিবিড় বলেই চিৎকার করে দাঁড়িয়ে পড়ল মামুন ইসলাম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে মুছে আশরাফকে বলে, 1 সপ্তাহ সময় দিয়েছি আর 1 মাস হয়ে গেছে, তবুও ভালো মেয়ে পেলেন আশরাফ? আচ্ছা, শফিকের মেয়েটা কি যেন নাম? ওই মেয়েটা বড় হয়েছে না? খোঁজ নাও। সময় একদিন রাফিনের বিয়ে করানোর পর ভালোই নির্বাচনটা হয়ে যাক, তারপর বলি হবে। বেশ ঘটা করে আশরাফ, অনেক হয়েছে চোর পুলিশের খেলা। অকৃত্রিম এক হিংস্র জানোয়ারের ছাপ ভেসে উঠল চেয়ারম্যানের চেহারায়। সকাল সকাল জেনির চিল্লাচিল্লিতে হকদের ফ্ল্যাটে দেয়াল ফেটে যাওয়ার জোগাড়। চিল্লিয়ে সারা বাড়ি জিয়ানাকে দৌড়ানি দিচ্ছে। চুন্নি, তুই আবার আমার জিনিসের উপর হাত দিয়েছিস, এখনই ফেরত দিবি। জিয়াউল হক ড্রয়িং রুমে এসে একবার ধমক দিলেন মেয়েদের, কিন্তু আজ তাতেও কাজ হচ্ছে না। আঞ্জুমান লাঞ্চ বক্স গুছাচ্ছেন, কলেজের জন্য বের হবেন, তাই মেয়েদের পাত্তা দিচ্ছেন না। এটা রোজগার চিত্র। এই চুলোচুলি আবার একটু পর একে অন্যের গলার মালা। তবুও জিজ্ঞাসা করলো, কি নিয়েছিস জিও? ফেরত দে। আপিকেই জিজ্ঞেস করো কি নিয়েছি বলো। জিয়ানার বাচ্চা, কুত্তি চুন্নি, আমি বেছে বেছে কিনে এনেছি, একটা দিনও পড়তে পারিনি। ফেরত দে, এক্ষুনি দিবি। আরে আমি কিনতে পারি না, আমার লজ্জা লাগে। এখানে সব সেলসম্যান, তাদের সামনে কেমনে বল। সারা দুনিয়া চষে বেড়ায়, সে নাকি এসব জিনিস কিনতে পারে না। ভালো হবে না জিও, এগুলো পাওয়া যায় না সচরাচর, অনেক খুঁজে বের করেছি। আহা জেনি, তোর ছোট বোন একটা জিনিস নিয়েছে না হয়, আমি কিনে এনে দেব। কি জিনিস বল? জিয়াউল বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, ওইটাই ভালো হবে। আব্বু কিনে এনে দিও তো। জেনি চোখ রাঙিয়ে জিয়ানাকে চুপ থাকতে বলে। সুযোগ খপ করে হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। যেমন চুন্নি তেমনি বদ তুই জিও। আমার ব্রেশিয়ার খোল, আমি জানি তুই পড়ে আছিস। এই ওয়্যারলেসগুলো পাওয়া যায় না বোন, তোর নিশ্চিত বড় হয়েছে। আচ্ছা, ছোটগুলো এনে দেবো, তবুও ফেরত দে আমারটা। হেসে কুটি হয়ে জিয়ানা জিজ্ঞাসা করলো, কিভাবে কেন? এনি টিপস? আমি কালার, সাইজ আর ডিজাইন কাগজে লিখে দোকানিকে দেই, ওনারা বের করে দেন, সিম্পল। ছি রে ননি, ছি, কি অশ্লীল তুই জিও। বড় বোনের সামনে তুই বাসরের কথা বলছিস? আরে অশ্লীলের কি আছে? আমি চিন্তা করেছি আমার জামাই যেন আমাকে দেখে লজ্জা পেয়ে আমারই শাড়ির নিচে মুখ লুকিয়ে থাকে। হাউ কিউট না? আর তোমার বাসরে আমি সিসি ক্যামেরা সেট করবো। ধূপধাপ কয়েকটা কিল দিয়ে দরজা খুলে বের হয়ে গেল জেনি। জিয়ানা ধপ করে নিঃশ্বাস ছাড়ল। এইসব কথা না বললে গায়ে থেকেই খুলে নিত ব্রেসিয়ারটা। কেটে গেছে 4 মাস। রাব্বিকে ধরে বেঁধে জিয়ানা এনেছিল ঠিকই, কিন্তু এত পরিষ্কার আর ডিসেন্ট লাইফ তার সইছে না দেখে 7 দিন পর পালিয়ে গেছে বস্তিতে। জিয়ানা আর জেনির আদর ভালো লাগলেও আঞ্জুমানের পড়াশোনার চাপ আর জিয়াউলের রুলস রেগুলেশন তার অবস্থা ছেড়ে কেঁদে বাঁচিটায়। জিয়ানা অবশ্য রাব্বিকে স্কুলে ভর্তি করিয়েছে, সাথে আরও 2 জনকে ভর্তি করিয়ে দিয়েছে। তাদের খাবারের দায়িত্ব নিজে নিয়েছে। সেদিন চর মারার জন্য জিয়ানা লুকিয়ে নিবিড়ের ক্লাবে গিয়ে অনেকগুলো দুষ্টু পানি সহ বোতলে ভবলীলা সাঙ্গ করে দিয়ে এসেছে। নিবিড়ের কমসে কম লাখ টাকা নষ্ট হয়েছে।
নিজ ফ্ল্যাটে বসে গোপন ক্যামেরায় নিবিড় সবই দেখেছে। ইতিমধ্যে নিবিড় আরও 2বার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে। একবার তার চেলাকে অ্যারেস্ট করে থানায় গিয়ে পুলিশকে থাপ্পড় মারার জন্যে, আরেকবার ভার্সিটির প্রফেসর মানে রাফিনের নাকে ঘুষি মারার জন্যে। জিয়ানার সাইকেল মাঝে মধ্যে আটকে দেয়, আবার সেই সাইকেল প্রায় একটা করে আর্টিফিশিয়াল গোলাপ রাখে। এটা অবশ্য জিয়ানা জানে না কে রাখে। মারামারি, টেন্ডারবাজি, মেয়েবাজি সবই তার আগের মতোই ধুমিয়ে চলছে। সামনে নির্বাচন, তাই জিয়ানার সাথে খুব একটা দেখা হয় না, কিন্তু খবর রাখতে ভুলে না। মাঝে মধ্যে ফোন দিয়ে চুপচাপ বসে থাকে আর জিয়ানার গালাগালি খায়। একবার ফোন দিয়ে চাঁদ ডেকেছে, কিন্তু উল্টো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আপনার শরীর কেমন? আপনার নাতি নাতনিরা ভালো আছে? আর আপনার জামাই তো বিদেশ, সেও ভালো আছে? বলেই কল কেটে দিয়েছে। কিছুদিন লেগেছে নিবিড়ের এই আসসালামু আলাইকুম আব্বা ডাক হজম করতে। রাফিন রোজ রাতে ফোন দিয়ে অহেতুক জেদ করে জিয়ানার সাথে কথা বলার জন্যে। মন মেজাজ ভালো থাকলে মাঝে মধ্যে কথা বলে, না হলে মাঝে মধ্যে গালিগালাজ করে রং নাম্বার বলে কেটে দেয়। অবাক হয়ে ভাবে, প্রফেসর হিসেবেও তো তার সামান্য সম্মানপ্রাপ্য, কিন্তু এই মেয়েটার উপর দিন দিন তার অনুভূতি খেতা কম্বল নিয়ে শুয়ে পড়েছে। হুঠাৎ রাফিনের অফিসে চলে এসে বিভিন্ন অনুদান দাবি করবে। এক পিয়নের মেয়ের বিয়ের টাকা দেন, দারোয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তির টাকা দেন, 2টা টোকায় বাচ্চার পড়ালেখার দায়িত্ব নেন, নানা সমাজ সেবামূলক কাজে আসে। মাঝে মধ্যে মনে হয় জিয়ানা রাফিনের প্রতি দুর্বল। যেমন একবার চুল কাটা তার পছন্দ হয়নি, নিজে ধরে নিয়ে গিয়ে স্টাইল চেঞ্জ করে এনেছে। আবার পরের দিন হঠাৎই একটা হ্যান্ড লোশন এনে দিয়েছে বলে এইসব ছোট ছোট জিনিসের জন্য রাফিনের মন পেখম মেলে ওঠে। কিন্তু পরক্ষণে যখন ফোন দিলে না চেনার ভান করে কেটে দেয়, সেই পেখম হঠাৎ অদৃশ্য হয়ে ধপ করে মাটিতে আছাড় খায়। ক্লারিক্যাল স্টাফ যারা, প্রত্যেকের সাথে এই 4 মাসে জিয়ানার সুসম্পর্ক গড়ে উঠেছে। ক্লাসের ফাঁকে ক্লারিক্যাল স্টাফ, বিশেষ করে তার ডিপার্টমেন্টের আনিস মামার হয়ে ডিউটি করে দেয়। তার কথা হচ্ছে, তারা যেহেতু বন্ধু, তাই বন্ধুর বিপদে পাশে থাকাটাই আরেক বন্ধুর ধর্ম। তাদের ডিপার্টমেন্টের গার্ড যখন খেতে যায় বা ওয়াশরুমে যায়, জিয়ানা ফাঁকা সময়ে গার্ডের ক্যাপার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকেই প্রথম হাসাহাসি করলেও এখন সয়ে গেছে সব। আজকেও 2জন লোক গার্ডের সাথে দেখা করতে এসেছে, তাই জিয়ানা ক্যাপার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নিবিড় আর তার চেলা মক্কু সেদিক দিয়ে যাওয়ার সময় ভ্রু কুচকে দাঁড়ায়। ফাঁকি সানক্যাপ আর হাতে মোটা লাঠি নিয়ে ওভারসাইজ হুডি আর ডেনিম প্যান্ট পরা, সাথে কালো মাস্ক পরা জিয়ানাকে দেখে ফর্সা কপালের একাংশ দেখা যাচ্ছে। লাঠি একবার গ্রেটের গিলে টুংটাং শব্দ করছে, আবার নিজের হাতে আস্তে করে মারছে। নিবিড় আঙ্গুল দিয়ে জিয়ানাকে ওই বলে ডাকে, এদিকে আসার ইশারা করে। জিয়ানা তাকালো শব্দের উৎসের দিকে। আজও কালো কাবলি পড়েছে ভণ্ড নেতাটা। জিয়ানার মনে হয় এই বেটা কোনো ড্রামা সেট থেকে উঠে আসা পাবলিক। কেমন একমন জেল মেখে চুল সব ব্যাক ব্রাশ করে রাখে, আবার সুরমাও পড়ে। মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, আরে বেটা, তুই এই ক্যাম্পাসে গুন্ডামি না করে এফডিসিতে জানা। ভালো হিরোর পার্টটা না পেলেও ভালো মিশা সওদাগর হতে পারবি। সুন্দরী নায়িকাদের মন দেহ দুইটাই পাবি। নিবিড়ের ডাকে পাত্তা দেয়নি বলে নিজে এগিয়ে গিয়ে প্রচণ্ড বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করে, এখানে এভাবে কি করছো? ডাকলাম কানে যায় না? পাশ থেকে মক্কু বলে ওঠে, তোমাকে দারোয়ানের চাকরি কে দিল? কেউ না আনিস, মামার অ্যাবসেন্সে আপাতত আমি আছি। উনি আমার সিনিয়র ফ্রেন্ড। এখন এখানে অহেতুক ভিড় বাড়িয়েন না তো ফুটেন। গার্ডরাই তোমার উপযুক্ত বন্ধু, জঙ্গল কোথাকার। যাও ওখান থেকে। নিবিড় ধমকে সুরে আদেশ দিল, শুনেন, আমার মন কোনো বাচ্চা না যে তাকে ধরে সামনে এনে শাসালেই মন বদলাবে। জিয়ানাকে অনড় দেখে নিবিড় বলে, ব্যাককেলদের যুক্তিতে হারানো মুশকিল, চল মুখে এখান থেকে। কানাকে কানা আর ল্যাংড়াকে যেমন ল্যাংড়া বলতে নেই, তেমনি ব্যাককলদের ব্যাককল বলতে নেই কাপিওয়ালা। তাহলে স্বীকার করলে তুমি ব্যাককেল? আমি আমার ব্যাককল বোধ নিয়েই দিব্যি আছি। এমন ব্যাককল হতে অনেক কিছু অন করতে হয়। আপনাদের মতো চালাক হয়ে গলায় দড়ি দিতে চাই না আমি। বলেই লাঠি নিয়ে নিবিড়ের বুকে ঠেলে দেয়। সেই ঠেলায় নিবিড় এক চুলো নড়ল না, বরং জিয়ানার দিকে আরো এগিয়ে গেল। মাঠের সাইডে হঠাৎ হটকারিতার শব্দে তারা সেদিকে তাকায়। একটা ছোটখাটো জটলা সেখানে। একজন সেদিক থেকে এগিয়ে আসছিল, তাকে নিবিড় জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? আনিস মামারে তার পাওনাদার পিটাইছে। শেষ করতে পারল না সে। জিয়ানা ঝড়ের বেগে ছুটল সেদিকে। জটলা ঠেলে আগিয়ে গিয়ে দেখে আর কেউ না, সমুদ্র আর তাদেরই কয়েকজন মিলে মাটিতে পড়ে থাকা আনিসকে পা দিয়ে প্রহার করছে। জিয়ানার মাথা নিউরনগুলো সচল হলো, স্বয়ংক্রিয় স্নায়ু সচল হয়ে হাতে পায়ে নির্দেশ দিল অ্যাটাক।
হাতের লাঠি দিয়ে এক পা সামনে আরেক পা পেছনে রেখে জোরে একজনের পিঠে প্রহার করলো। সে ছিটকে মাটিতে শুয়ে কেচের মতো মোচড়ামুচড়ি শুরু করে। তার পাশেরটা পা ফাঁকা ছিল বিধায় দুই পায়ের মাঝখানে ডিম বরাবর একটা লাথি দিল। এক মুহূর্তে জিয়ানার মনে হলো পুরুষ মানুষের সাথে ডিম জিনিসটা যায় না, তাহলে এটা কি? মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা হটিয়ে ফাইটিংয়ে মনোযোগ দেয়। মিডল রেখা বরাবর লাথি খাওয়া ছেলেটা সেখানে ধরে আর্তনাদ করে ওঠে। সমুদ্র গিয়ে জিয়ানার হাতের লাঠিটা কেড়ে নিয়ে হুডির মাথা টেনে ধরায় জিয়ানার পেট অল্প বের হয়ে যায়। ব্যাস, জিয়ানা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সমুদ্রের নাক বরাবর একটা ঘুষি মারে। নিবিড় আর মক্কু স্পটে আসতে আসতে মারপিট একচোট শেষ। অনেকেই মোবাইল বের করে ভিডিও করা শুরু করেছে। এদিকে সমুদ্র ভরা ক্যাম্পাসে একটা মেয়ের হাতে মার খেয়ে ফুঁসে উঠে হাত উঁচিয়ে জিয়ানার দিকে যেতে পেছন থেকে নিবিড় টেনে ধরে। ঘটনা এখন বড়ই গোলমেলে হয়ে গেছে। জিয়ানা মাটিতে পড়ে থাকা বয়স্ক লোকটাকে ধরে উঠানোর চেষ্টা করছে। ঠোঁট ফেটে গেছে লোকটার। টাকা না শোধ হয়ে যাওয়ার কথা মামা, আবার কি নিয়ে ঝামেলা তাহলে? ইসরে, অনেক রক্ত ঝরছে, আপনার দাঁতে লেগেছে? বলেই পকেট থেকে টিস্যু বের করে চেপে ধরল ওর ঠোঁট। সমুদ্র নিবিড়ের হাত থেকে নিজের হাত ঝটকায় ছাড়িয়ে নাকে হাত ঘষে বলে, কিসের শোধ? মেয়ের বিয়ের সময় টাকা ধার নিয়েছে, এখন মেয়ের বাচ্চা হয়ে গেছে, সুদ তো দেয় না, আসলেরও নাম নাই। আজ আবার আসছে ছোট মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা নিতে। ছোট লোকটার হয়ে আমি আমার কাজিনের কাছে ধার নিয়ে দিয়েছিলাম। অনেক টাকা সুদ দিয়েছি, বেতনের অর্ধেক টাকা সুদ দিতেই যাই। আসলে চেয়ে 3 গুণ টাকা দিয়ে ফেলেছি। এখন আমাকে মারুন কাটুন তবুও দিতে পারবো না। আর বিয়ের কথা শুনলেই সমুদ্র স্যার বলে বিয়ে দিতে টাকা লাগবে, তার চেয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন মেয়েকে। বলে আনিস চোখের পানি হাত দিয়ে মুছে। জিয়ানার হাত থেকে টিস্যু নিয়ে নিজে চেপে ধরলো। জিয়ানা উঠে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো, সুদখোরটা কে? আনিস আঙ্গুল দিয়ে সমুদ্রের পাশের ছেলেটাকে দেখালো। পাঞ্জাবি টুপি পরা অথচ সমুদ্রের মতো জঘন্য একটা কাজ এই লোক করে। এরা রক্তচোষা বাদুরের চেয়েও ভয়ঙ্কর। কিছু টাকার সুদ দিয়ে সেটার ইন্টারেস্ট দিনের পর দিন তুলবে, আসল টাকাটাকে ছাড়িয়ে বহু টাকা খাবিয়ে মেরে ধরে টাকা আদায় করবে। এই মানুষগুলো হচ্ছে জঘন্য সামাজিক কীট। নিবিড় এগিয়ে গিয়ে সুদখোর ছেলেটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আসল টাকা চেয়ে বেশি টাকা খেয়ে আবার কি চাস? এখানে এসে তুই কাজ জোরে হাঁটান দেখাস, হাত পা সব পিস পিস করে যার জোরে হাঁটান দেখাস তাকে ভরে দিব। সমুদ্রের উপর রাগে তার শরীর রিরি করছে। সমুদ্রের মুখ অপমানে থমথমে হয়ে গেল। জুনিয়র সিনিয়র অনেকেই এখন এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা নিজের ক্যারি করা ব্যাগ থেকে একটা দলিল আর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে, জমির দলিল আর ওই চেক দিয়ে টাকা নিছে। আমরা আসল টাকা না পাইলে আমি মামলা করবো। জিয়ানা উঠে জিজ্ঞাসা করে, কত টাকা? 1 লাখ। জিয়ানা নিজের হুটির নিচ দিয়ে হাত ঢুকিয়ে গলার চেন খুলে এনে সামনে দিয়ে বলে, এটা গোল্ড দাম কত জানি না, আমার এসবে আইডিয়া নেই, তবে 1 লাখ হবে। তারপর ছেলেটার হাত থেকে দলিল আর ব্ল্যাঙ্ক চেক কেড়ে নিয়ে দারোয়ান আনিসের হাতে দেয় আর চেনটা ছেলেটার হাতে দেয়। চলে আসার আগে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আল্লাহ যেন আপনার ঘরে কোনো মেয়ে সন্তান না দেন, কারণ বাপের পাপ মেয়ে সন্তানের উপর বর্তায়। 2টা প্রাণের গু মাথায় থাকে, একটা চিংড়ি, 2 সাফাত সমুদ্রের। বলে নিবিড়ও সেখান থেকে চলে আসে। মুক্কু বেশ উঁচু গলায় বলে, ভাই নিয়মিত হাইগেন, না হলে গু সব মাথায় উঠে যাইতেছে। সমুদ্র রাগে সুদখোর ছেলেটাকে ধাক্কা মেরে হনহন করে বের হয়ে গেল সেখান থেকে। একটা মেয়ের জন্য নিবিড় এইভাবে অপমান করতে পারলো? এতদিনের বন্ধুত্বের কোনো দামই দিল? সমুদ্র কি জিনিস তা হয়তো এরা এখনো বুঝতেই পারেনি। ফোন বের করে কল করলো 1 নম্বরে। অপর প্রান্তে রিসিভ হলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। বলেই বাইকে উঠে চলে যায়। জিয়ানা সাইকেলের কাছে গিয়ে দেখে প্রতিদিনের মতো আজও একটা আর্টিফিশিয়াল গোলাপ। মেজাজ খারাপ থেকে আজ ফুলটা ছুঁড়ে ফেলে সাইকেলে উঠে বসে। মৌসুমি দূর থেকে দৌড়ে এলো। মৌসুমির ওজন কমেনি, বরং বেড়েছে। সাথে তার আরেক বান্ধবী মিম। অন্যদিন হলে জিয়ানা বলতো, মিম একে মিম, মিম দ্বিগুণে ডিম। কিন্তু আজ সে নিষ্পৃহ। মৌসুমি আর মিম ফুচকা খেতে যাবে, তাই বগল দবা করে জিয়ানাকে নেওয়ার জন্য ছুটে আসে। জিয়ানার এইসব ভুগিচুগি খাবার পছন্দ না, তবুও সমাজ মিলানোর জন্য মাঝে মধ্যে খায় ওদের সাথে। মেজাজ মিয়া যদি একটু ভালো হয় তাই ওদের সাথে গেল ফুচকা খেতে। নিবিড় শুয়ে আছে একটা ফ্লোরিং বিছানার উপর। বড় একটা বেডরুমে শুধু একটা ফ্লোরিং বেড, একটা কাবার্ড। এই ফ্ল্যাটটা নিবিড়ের। ফার্নিচার বলতে ড্রয়িং রুমে একটা ডিভানের সেট আর একটা টিভি, একটা সিঙ্গেল রুমে ওয়াল ক্যাবিনেট করা, সেখানে শুধু কবিতার বই, আরেকটা বেডরুম ভর্তি শুধু দেশি অস্ত্র, কিছু বিদেশি পিস্তল। ভুল করে কেউ যদি কবিতার ঘরে ঢুকে পড়ে নিবিড়ের সম্পর্কে সফট একটা ধারণা জন্মাবে। কারণ অনেক বিখ্যাত রাইটারদের অরিজিনাল বই তার কালেকশনে আছে, যেমন ওডেসি, শেখ সাদির কাসিদা, প্যারাডাইস লস্ট,
শাহনামা, দি ডিভাইন কমেডি, এছাড়া জীবনানন্দ দাশ, রবি ঠাকুর, নজরুল তো আছেই। এই রুমে এসে কেউ কি বলবে এটা একটা গুন্ডার বাসা? কিন্তু পাশের রুমে ঢুকে হকিস্টিক, রামদা, হামার, পকেট বোম বানানোর কাঁচামাল দেখলে মনে হবে এক মানুষের দুই সত্তা। নিবিড়ে হাত পা মেলে ছাদের দিকে তাকিয়ে আছে ধ্যান ধরে। তখনই ব্যালকনি থেকে অনবরত ভেসে এলো রিনরিনে একটা চিকন সুর, সুখ সুখ সুখ, চাঁদ চাঁদ চাঁদ। নিবিড় একবার সেদিকে তাকিয়ে গলা উঁচিয়ে সাড়া দিল। হাজির। ব্যালকনি থেকে আবারও ভেসে এলো কবিতা কবিতা কবিতা। দিন দিন তোর লোভ বেড়ে যাচ্ছে সুখু। মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দে পাশ ফিরে ফোনটা হাতে নেয়। মকু ও সেন্ড আ ভিডিও নোটিফিকেশন দেখে সেই অবস্থায় মেসেজটা ওপেন করে। জিয়ানা, মৌসুমী আরেকটা মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। জিয়ানা ছাড়া বাকি দুজন বেশ আগ্রহ নিয়ে খেলেও জিয়ানা অনাগ্রহে একবার মুখে দিয়ে দাঁড়িয়ে। ক্যামেরাটা এখন জিয়ানাদের দিকে আগাচ্ছে, আর সেটা এখন কাছে খুব। মৌসুমী জিজ্ঞাসা করলো, খাচ্ছিস না কেন? কেমন লাগছে? এমন বাতেলা জিনিস কেমনে খাস তোরা? মুখের মধ্যে মনে হচ্ছে জঙ্গলি গান্ধী পোকা পাত দিয়েছে। হো হো করে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা নিবিড়ের। হাসতে হাসতে উঠে বসে আবারও অন করলো ভিডিওটা। দিলি তো খাওয়ার 12টা বাজিয়ে? ওইটা দেশি ধনিয়া পাতার জন্য এমন গন্ধ, আমার তো বেশ ভালো লাগে। বলে আরেকটা মুখে তুলে মৌসুমী। খা ভাই, তোরাই খা, নাস্তা খা, না খাস্তা মাইয়া মানুষ কোথাকার। আব্বু ঠিকই বলে, দুনিয়ার অর্ধেক জিনিস বেহুদা, কারণ মেয়ে মানুষের স্বভাবই নাখরাবাজি। কি খায় কি করে নিজেও বোঝে না। হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এই আপনি ফোন ধরে এমনি ধরে আছেন কেন? ছবি উঠাচ্ছেন নাকি? দেখি তো ফোনটা। বলেই হাত বাড়িয়েছে। শেষ পর্যন্ত এই ভিডিও বার কয়েক ভিডিও দেখে হেসে নিল নিবিড়। তারপর উচ্চস্বরে আবৃত্তি করে, মানুষকে বানানোর সময় আল্লাহ বিভিন্ন ফেরেশতাকে পৃথিবীতে পাঠান মাটি আনার জন্য, কিন্তু মাটি নিজেই তার থেকে মাটি দিতে রাজি হয়নি। একে একে যখন সব ফেরেশতা বিফল হলো, তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন। তারপর আজরাইল যখন মাটি আনতে গেল, একইভাবে মাটি নিষেধ করলো, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের বাহিরে যাবেন না। তাই এক প্রকার ছিনিয়ে মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে। আর আল্লাহ তখন তার এই কাজের জন্য তাকে জান কবজের নির্দেশ দিলেন, কারণ কেউ যখন মাটি আনতে পারেনি, একমাত্র আজরাইলই পারল, তাহলে জান কবজের মতো কঠিন কাজ একমাত্র তারই হোক। তখন মাটি রাজি হয়নি, কারণ তার ভিতরে অসংখ্য রোগ জীবাণু আছে। সেই মাটি দ্বারা মানুষ বানানো হলে রোগে শোকে জীবন চলে যাবে। এই জন্যে মানুষের এই ছোট্ট দেহে অসংখ্য জানা অজানা রোগের বাস। সবচেয়ে জটিল রোগ হচ্ছে মস্তিষ্কের। তেমনই একটা রোগ হচ্ছে নিউরোসিস বা সাইকোনিউরোসিস, এমন একটা রোগ যেটার বাহ্যিক কোনো উপসর্গ নেই, কিংবা রোগীর পাশের ব্যক্তিটিও কখনো বুঝতে পারে না যে সেই রোগে আক্রান্ত রোগীর বাস্তবিক জ্ঞান, বুদ্ধি, চালচলন সবকিছু আর 10টা স্বাভাবিক মানুষের মতোই থাকে। তবে এরা মনে মনে প্রচুর সন্দেহপ্রবণ হয়ে থাকে, কাউকে বিশ্বাস করতে না পারে এবং সবাই তার ক্ষতি করবে এই মনোভাব পোষণ করে। সূচিবাহী সমস্যা কিংবা ফোবিয়ার মতো জটিল কিছু সমস্যার সম্মুখীন হয়। নিদ্রাহীন অতি কমন আরেকটা বৈশিষ্ট্য। প্রতিটা সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করে, কখনো কখনো নিজের সমস্যা নিজেই অস্বীকার করবে। ডাক্তার কিংবা মেডিসিন এদের ঘোর শত্রু। সুকনীল নিবিড় নিউরোসিস রোগে আক্রান্ত। নারী শরীর দেখলে তার ফোবিয়া হয়। নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত, সংসারের অনাকাঙ্ক্ষিত সন্তান, সে সাথে মায়ের পরকীয়া, পুরো পরিবারের খুন হওয়ার দৃশ্য ছোটবেলায় চোখের সামনে দেখায় মস্তিষ্ক তাকে আর স্বাভাবিক থাকতে দেয়নি। আজ পর্যন্ত কোনো নারী শরীর ছুঁয়ে এসে দেখেনি। যে সকল নারী তার কাছে নিজেকে মেরে দিত, সাথে সাথেই তার ফোবিয়া মাথায় চারা দিয়ে উঠত। প্রতিবার বেল্ট কিংবা চিকন বাঁশের লাঠি দিয়ে প্রহার করত সারা রাত। যে পর্যন্ত না আহত ব্যক্তি জ্ঞান হারাতো কিংবা অন্য কেউ এসে নিবিড়কে থামাতো, ততক্ষণ সে মেশিনের মতো প্রহার করতেই থাকতো। মকু বদি সজীব শুধু জানে তার এই ফোবিয়ার কথা, সমুদ্র জানে না। সমুদ্র তার আপন মামাতো ভাই প্লাস বন্ধু, কিন্তু চরিত্র লাজবাব। অনেক মেয়ে নিবিড়ের কাছে এলে সমুদ্র তাদের সাথে ফুর্তি করেছে, এমনকি মিস তামান্নাও সেম। সেই থেকে তামান্নার সাথে সমুদ্রের ঘনিষ্ঠতা। জিয়ানার প্রতি নিবিড়ের দুর্বল হওয়াটাও স্বাভাবিক, কারণ জিয়ানা 8-10টা মেয়ের মতো না। চালচলন, কথাবার্তা, পছন্দ অপছন্দ একেবারেই গতানুগতিক কোনো মেয়ের কাতারেই পড়ে না। প্রিয় ফুপুর আদলের মেয়েটা মন মস্তিষ্কে 100% জুড়ে দখল করে নিয়েছে। তাছাড়া বৌদি আর মক্কুর মনিটাইজিংয়ের জিয়ানার অসংখ্য জিনিস নিবিড় জেনেছে। জিয়ানা তাদের পুরাতন বাসার আশেপাশে বেশ কিছুদিন ঘোরাফেরা করেছে, টোকাইদের দিয়ে বর্তমান নূরভিলাতেও নজর রেখেছে। তাছাড়া আজ কাকডাকা ভোরে থানার ডাক বক্সে কিছু একটা রেখে এসেছে। নিবিড়ের কাছে জিয়ানা একটা কমপ্লিট মিস্ট্রি বক্স। তাকে জয় করার নেশাও এক প্রকার কাজ করে নিবিড়ের মাঝে। প্রথম দিকে আগ্রহ না থাকলেও রাফিনের জিনিস কেড়ে নেওয়ার জন্য হঠাৎ যখন জিয়ানাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করলো, আস্তে আস্তে কৌতূহল, তারপর ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলেও বর্তমানে সেটা আসক্তিতে রূপান্তরিত হয়েছে।
জিয়ানার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না, এমনকি আজ আরও একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। জিয়ানার ফোন ট্র্যাক করে রেখেছে। তিমিরের কালো বর্ণের আজ কোথাও সাদা ছিটে ফোটা নেই। ঘোর অন্ধকারে শিহরণ জাগানো বাতায়নে খোলা বুকে সিনা টান করে হাতে মুঠো ফোন নিয়ে দাঁড়িয়ে রাফিন। আজ তার খোলাখুলি উত্তর চায়, তারপর না হয় বাবার সম্মুখীন হবে। 2 বার কল দেওয়ার পরেও পিক করেনি হ্যালির ধূমকেতু। হ্যাঁ, রাফিন জিয়ানার নাম দিয়েছে হ্যালির ধূমকেতু। এই মেয়েকে না ধরা যায় না ছোঁয়া। মনে হয় শত শত আলোকবর্ষ দূরে কিংবা সর্বত্র বিরাজমান, অথচ কোথাও নেই। আবার কল দিয়ে চোখের সামনে এনে রাখলো ফোনটা। বলেন। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে জিয়ানা। তুমি এখনো আমাকে ক্লিয়ারলি কিছু বলনি। প্লিজ আজ হেয়ালি করো না, আমার সারা জীবনের ব্যাপার জড়িয়ে আছে এতে। আমি তো ক্লিয়ারলি বলেছি, আর কিভাবে বলবো? আমি আপনার সাথে রেগুলার কথা বলতে চাই না, কারণ আজ কথা বলবো, কাল দেখা করতে চাইবেন, দেখা করলে ধরাধরি, তারপর ঝাঁপি পাপি, এইসব আমার দ্বারা পসিবল না স্যার। আর বিয়ে করতে তো হবেই, আজ হোক আর কাল। আমার অন্য কাউকে বিয়ে করা পসিবল না, তাহলে সানজানাকেই বিয়ে করতে পারতাম। আই এম অবসেস উইথ ইউ। আপনার পছন্দ যে লাজবাব, সেটা আমার যে ভালো আর কে জানে। তা না হলে সঞ্জনা আপুকে কেউ ডিচ করে? অবসেস ফবসেস বলতে কিছুই নেই। 3 কবুল যার নামে বলবেন, দেখবেন মন সায় না দিলেও 1 বছর পর অঙ্কুরিত হয়ে কেউ আপনাকে আব্বা আপা ডাকছে। আর সাবধান, যদি চান তাহলে বিয়ের প্রস্তাব পাঠান। আমি আফগানিস্তানের রাজধানীর নাম 3 বার বলে দেব। রাফিনের হঠাৎ মনে হলো আকাশটা হাতের মুঠোয় চলে এসেছে। অতি আনন্দিত হলে মানুষ মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায়। রাফিনের অবস্থাও ঠিক তেমন হলো। কোনো শব্দ আসছে না দেখে জিয়ানা আবারও বলে, এই হলো বয়স্ক মানুষ নিয়ে সমস্যা। হ্যালো স্যার, স্ট্রোক ফিস্ট্রোক করলেন নাকি আবার? ধুর, কি যুগ রে বাবা, পিতৃ সমতুল্য স্যার ছাত্রীর পেছনে ঘুরে। এইবার রাফিন ভারী গলায় বলে উঠল, একবার তোমাকে কাছে পাই জিয়ানা, বিশ্বাস করো, এইভাবে জ্বালানোর বদলা ভয়ঙ্কর আদরে আদরে উসুল করব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।